স্যার একটু কথা বলেন দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আইসিটির আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমার ভয়েস ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমি একটু কমেন্টে জানাই। আমার ভয়েস কি ঠিকঠাক শোনা যাচ্ছে? ভয়েস কি ক্লিয়ার সবার? আমরা কি ক্লাস শুরু করব নাকি আরো 2-1 মিনিট দেখব? আচ্ছা, আমি একটু বলি পড়ানোর আগে। আইসিটির আজকে হচ্ছে প্রথম আর 2 নম্বর চ্যাপ্টারটা আমরা দেখব, কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে আসলে আহামরি এরকম কোনো কোয়েশ্চেন আসে না আর কি, অ্যাডমিশনে খুব কম আসে। আমরা মেইনলি আজকে 2 নম্বর চ্যাপ্টার দেখবো, আর প্রথম চ্যাপ্টারের মধ্যে তোমরা কি কি পড়বা সেগুলো আমি বলে দিব আর কি। বইয়ের পিডিএফ দিয়ে দিব, পিডিএফ থেকে জাস্ট দাগানো অংশগুলো পড়লেই হবে, ঠিক আছে? তো দেখো, এই চ্যাপ্টারের মেইনলি 2টা অংশ আছে 2 নম্বর চ্যাপ্টারের। 2 নম্বর চ্যাপ্টারের নাম কি? কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। এখানে প্রথম দিকে আছে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম, কিভাবে যোগাযোগ করা লাগে একজনের সাথে আরেকজনের, যোগাযোগের মাধ্যমগুলো কি হইতে পারে, এর রিলেটেড আলোচনা করা আছে। পরবর্তীতে হচ্ছে নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করা আছে। তো প্রথম দিকে আমরা কমিউনিকেশন সিস্টেম দেখবো, দেন নেটওয়ার্কিং নিয়ে আলোচনা করব। পিডিএফ আমি দিয়ে দিব গ্রুপে, সমস্যা নেই। দেখো, শুরু করি। আমাদের আগে বোঝা লাগবে কমিউনিকেশন সিস্টেমের মৌলিক বিষয়গুলো কি কি। কমিউনিকেশন সিস্টেম মানে তো বুঝো, মানে একটা কম্পিউটারের সাথে একটা কম্পিউটার, বা একটা ফোনের সাথে একটা ফোন, একটা ফোনের সাথে একটা কম্পিউটার, বা মানুষের সাথে মানুষ যোগাযোগ করার জন্য যত প্রকার জিনিসপাতি ইউজ করে সবকিছু নিয়ে আসলে এখানে আলোচনা করা আছে। ফোন হইতে পারে, ওয়াকিটকি হইতে পারে, আর তুমি যে ইউজ করতেছো বাসা বাড়িতে ওয়াইফাই হইতে পারে। ওয়াইফাই এর ক্ষেত্রে আমরা যে তারগুলো ইউজ করতেছি তারগুলো নিয়ে আলোচনা করা আছে। সবকিছু আসলে প্রথমটার অংশ আর কি।
আমরা বিস্তারিত পড়বো না, শুধু আমি কি কি পড়বা সেগুলো দাগানো আছে এখানে পিডিএফ এর মধ্যে সুন্দর করে বাংলা ভাষায় লেখা আছে, জাস্ট বলে দিব। ঠিক আছে, দেখো এখানে কমিউনিকেশন সিস্টেম কাকে বলে দেওয়া আছে, সংজ্ঞা তো আমাদের মুখস্থ করার দরকার নেই, তাও একটু বলি। তুমি যেই সিস্টেমের মাধ্যমে এক যন্ত্রের সাথে আরেক যন্ত্রের একটা নির্দিষ্ট বা একটা নির্ভরযোগ্য উপাত্ত তুমি স্থানান্তরিত করতে পারবা, তাকে আমরা কি বলবো, কমিউনিকেশন সিস্টেম। যে সিস্টেমের মাধ্যমে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে তুমি ডাটা আদান প্রদান করতে পারবা, এই সিস্টেমটাকে আমরা কি বলি, কমিউনিকেশন সিস্টেম। এখন একটা কমিউনিকেশন সিস্টেম গঠিত হইতে নর্মালি আমাদের 5টা সাধারণ উপাদান লাগে। কয়টা উপাদান লাগে? 5টা সাধারণ উপাদান, এটা মনে রাখবা। কমিউনিকেশন সিস্টেম গঠিত হইতে আমাদের মেইনলি কয়টা উপাদান লাগে? 5টা। আশা করি বুঝছো। কি কি নামগুলো একটু মনে রাখতে পারো। তথ্য বা ডাটা, প্রেরক, গ্রাহক, মাধ্যম, প্রোটোকল। তথ্য বা ডাটা মানে তো বুঝছো, তুমি যে ডাটাটা পাঠাইতে চাইতেছো। সাপোজ তুমি একটা ফোন থেকে আরেকটা ফোনে একটা ভিডিও পাঠাবা বা একটা ছবি পাঠাবা, এই ছবি বা ভিডিও হচ্ছে ডাটা। আর এখানে যে প্রেরক, প্রেরক মানে কি? প্রেরক মানে হচ্ছে যে প্রেরণ করে বা যে ডাটাটা পাঠাবে সে হচ্ছে প্রেরক। যেমন আমি যদি তোমাদের কাছে ডাটাগুলো পাঠাই, সেটা হচ্ছে আমি প্রেরক, আর যে ডাটাগুলো গ্রহণ করে তাকে বলি আমরা প্রাপক বা গ্রাহক, যেটাই বলো। ঠিক আছে, পরে মাধ্যম। মাধ্যম হচ্ছে আমি যে তোমার কাছে ডাটা পাঠাইতেছি, অনেকটা মাধ্যম ইউজ করতেছি, যেই মাধ্যমটা আমরা ইউজ করতেছি সেই মাধ্যমটাকে আমরা কি বলি, মানে সেটা হচ্ছে আমাদের আসলে মাধ্যম আর কি। মাধ্যম মেনলি দুই ধরনের থাকে, একটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম, একটা কি ওয়্যার যুক্ত মাধ্যম। ঠিক আছে, ওয়্যারলেস মাধ্যম কি, ওয়্যার যুক্ত মাধ্যম কি পরে শিখবো, সমস্যা নেই। আরেকটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল হচ্ছে নিয়ম কানুন। আমি যে তোমার কাছে ডাটা পাঠাইতেছি, নির্দিষ্ট একটা নিয়ম মেনটেন করে পাঠাইতেছি না, যেই নিয়মগুলো মেনটেন করে পাঠাই সেই নিয়মটাকে আমরা কি বলি, প্রোটোকল বলি। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। নেক্সটে যাই। এখন হচ্ছে প্রোটোকল। প্রোটোকল নিয়ে আগে আলোচনা করি, প্রেরক প্রাপক নিয়ে আসলে আমাদের বিস্তারিত কোনো আলোচনা নাই। দেখুন এই প্রোটোকল কি বলা আছে সুন্দর করে। প্রোটোকল হচ্ছে একগুচ্ছ নিয়মাবলী। একগুচ্ছ কি নিয়মাবলী, যে নিয়ম মেনটেন করে তুমি কি করো, একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসের মধ্যে ডাটা গুলো প্রেরণ করো। দেখো এখানে বলা আছে দুটি ডিভাইস যখন যুক্ত হয় তখন তাদের মধ্যে তথ্য প্রদানে কিছু নিয়ম নীতি সর্বদা মেনে চলতে হয়। যে নিয়ম নীতি মেনে চলতে হয় সেটাকে আমরা কি বলি, প্রোটোকল। এখানে কিছু প্রোটোকলের নাম দেয়া আছে এবং এদের পূর্ণরূপ দেয়া আছে, পূর্ণরূপ গুলো মুখস্থ করতে হবে। যেমন সবচেয়ে স্পেশাল যেগুলো, সেগুলো আমি দেখবা কালারিং করে লিখে দিছি আর কি। এইচটিটিপি নাম শুনছি না? এটাই আমরা সবাই নাম শুনছি তো এটা। এইচটিটিপি মানে কি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর বর্তমান যুগে যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় সেটা হচ্ছে এইচটিটিপিএস। এটা হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর। আর প্রথম যে তিনটা আছে এই তিনটা একটু বিশেষভাবে মুখস্থ করবো। প্রথম হচ্ছে টিসিপি। টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। পরে হচ্ছে আইপি। আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এটার নাম তোমরা সবাই শুনছি আশা করি। আর ইউডিপি। ইউডিপি মানে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। তুমি সবগুলো একটু মুখস্থ করে নিবা, ঠিক আছে? বাট যেগুলো আমি কালার করছি এগুলো হচ্ছে একটু স্পেশালি মুখস্থ করবো। নেক্সটে যাই। তোমাদের এখানে কিছু উঠানোর দরকার নাই, শুধু পিডিএফটা পড়লেই হবে। পিডিএফ আমি তোমাদের দিয়ে দিব, ঠিক আছে? সবকিছু এখানে লেখা থাকবে, দাগানো থাকবে, জাস্ট পড়বা, আর কিছু লাগবে না। আর এটা আসলে বোঝানোর মতো কিছু চ্যাপ্টার না। অন্যান্য চ্যাপ্টার তো আসলে যেরকম চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5 বা চ্যাপ্টার 6, ওইগুলো কিন্তু আসলে কোডিং বা এইচটিএমএল, নাম্বার সিস্টেম, লজিক গেট, এখানে কিন্তু বোঝার অনেক বিষয় আছে। চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2 এই পুরোটা হচ্ছে থিওরিটিক্যাল। তো আমাদের এখানে থিওরিটিক্যাল যে ডাটাগুলো আছে, কি কি আসে, সেগুলো আসলে তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? যতটুকু বোঝানোর দরকার আমি ততটুকু তো বুঝিয়ে দিব কোনটা কি, ঠিক আছে? নেক্সটে যাই। ডাটা ট্রান্সমিশন। ডাটা ট্রান্সমিশন কাকে বলে? দেখো এখানে বলছে
ডেটা ট্রান্সমিশনে নরমালি উৎস থেকে শুরু করে গন্তব্য পর্যন্ত ডাটা ট্রান্সফারের যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই আমরা কি বলি? ডাটা ট্রান্সমিশন বলি। তুমি একজনের কাছ থেকে ডাটা আরেকজনের কাছে পাঠাবা, যেখান থেকে তুমি ডাটাটা পাঠাবা সেটাকে আমরা উৎস বলি, আর যেখানে তুমি পাঠাবা সেটাকে আমরা কি বলি? গন্তব্য। উৎস থেকে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ডাটা ট্রান্সমিশন বলি। আশা করি বুঝতে পারছো। একজনের কাছ থেকে যে তুমি আরেকজনের কাছে যে ডাটাটা পাঠানোর জন্য একটা প্রসেস মেনটেন করতে হবে। তো যে প্রসেসটা মেনটেন করবে সেটাকে আমরা কি বলি? ডাটা ট্রান্সমিশন মেথড বা ডাটা ট্রান্সমিশন, যেটাই বলো। আর ডাটা ট্রান্সমিশন করার জন্য আমাদের চ্যানেল ইউজ করা হয়। চ্যানেল হলো এক ধরনের প্রচার মাধ্যম, যার মধ্যে দিয়ে একই সময় একাধিক তথ্য পাঠানো যায়। ডাটা যখন আমরা পাঠানোর যে সিস্টেম বা পাঠানোর জন্য আমরা মাধ্যম আকারে কাকে ইউজ করি? চ্যানেল ইউজ করি। চ্যানেল বিভিন্ন ধরনের হইতে পারে। চ্যানেল একটা তার হইতে পারে, চ্যানেল ওয়্যারলেস হইতে পারে, বিভিন্ন ধরনের হইতে পারে আর কি। আপাতত মনে রাখো, আমরা যে যেই মাধ্যমটা ইউজ করে ডাটাটা পাঠাই, সেই মাধ্যমটার আরেকটা নাম হচ্ছে চ্যানেল। নেক্সটে যাই, বিট বাইট। এটা এমসিকিউতে ফেভারিট একটা টপিক, মনে রাখতে হবে, ক্যাচ লাগানো যাবে না। এটা আমাদের এই বক্সটা মুখস্থ করতে হবে। কি? এক বাইট সমান হচ্ছে 8 বিট। 1 বাইট সমান কি? 8 বিট। আমরা যে ডাটাগুলো পাঠাই, ডাটা পাঠানোর সর্বনিম্ন বা ক্ষুদ্রতর যে একক, এই ক্ষুদ্রতর একককে আমরা বিট বলি। ক্ষুদ্রতর একককে কি বলি? বিট। যেমন আমরা ভর পরিমাপের ক্ষুদ্রতর একককে আমরা গ্রাম বলি না, দূরত্ব পরিমাপের ক্ষুদ্রতম একককে আমরা কি বলি? মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, এগুলো বলি না, ছোট ছোট যে এককগুলো আছে। ঠিক সিমিলার ভাবে ডাটা যে তুমি পাঠাইতেছ, ডাটা পাঠানোর যে ক্ষুদ্রতর একক যে আছে, ডাটার যে ক্ষুদ্রতর একক, এই ডাটার ক্ষুদ্রতর একককে আমরা কি বলি? বিট বলি। বিটের চেয়ে একটু বড় একক হচ্ছে বাইট। বাইটের চেয়ে একটু বড় একক হচ্ছে কিলোবাইট, পরে হচ্ছে মেগাবাইট, পরে গিগাবাইট, টেরাবাইট, এভাবে চাইতে থাকে। বুঝা গেছে? আমাদের এখানে এটা মুখস্থ করতে হবে। কি মুখস্থ করতে হবে? 8 বিট সমান হচ্ছে 1 বাইট। পরে 1 কিলোবাইট সমান 1024 বিট। 1 এমবি বা মেগাবাইট সমান কি 1024 কিলোবাইট, এবং 1 জিবি বা 1 গিগাবাইট সমান কি হবে? 1024 মেগাবাইট। ঠিক আছে? এটা আমাদের মুখস্থ করতে হবে। আরেকটা কথা একটু বলে নিই, স্মল লেটারের যদি বি থাকে, স্মল লেটারের বি হচ্ছে বিট বোঝায়, আর ক্যাপিটাল লেটারে যদি বি থাকে তখন এটা হচ্ছে বাইট বোঝায়। এই দুইটা নিয়ে কিন্তু কনফিউশন লাগবে না। কোথাও স্মল লেটারের বি থাকলে এটাকে তুমি বিট ধরবা, আর ক্যাপিটাল লেটারের বি থাকলে এটাকে কি ধরবা? বাইট। বুঝছো? আর সবচেয়ে স্পেশাল একটা কেস হচ্ছে মাঝখানেরটা। এটা এটা কি? আচ্ছা, এখানে একটু ভুল লিখে আছে নাকি? না, ঠিক আছে। 1 বাইটের বা বাইটের যে অর্ধেক, বাইটের অর্ধেককে আমরা নিবল বলি। বাইটের অর্ধেককে আমরা কি বলি? নিবল। বাইটের অর্ধেককে যদি আমরা নিবল বলি, তাহলে বাইট সমান আমরা কি বলতে পারবো? নিবলের দ্বিগুণ। নিবলের কি? দ্বিগুণ। সুতরাং মাঝখানেটা আমাদের মুখস্থ করতে হবে কি? 1 বাইট সমান হচ্ছে 2 নিবল। 1 বাইট সমান কি? 2 নিবল। এটা আমাদের মুখস্থ করতে হবে। হ্যাঁ, একজন জিজ্ঞেস করছে 1 নিবল সমান 4 বিট কিনা। এটা সত্য, কারণ আমরা এখানে দেখতে পাইতেছি, দেখো 1 বাইট সমান 2 নিবল, আবার 1 বাইট সমান তুমি কত জানো? 8 বিট না? এটা সমান কত? 8 বিট। দ্যাট মিন্স 2 নিবল সমান কিন্তু 8 বিট। 2 নিবল সমান যদি 8 বিট হয়, তাহলে 1 নিবল সমান কত হবে? 4 বিট।
বিট রেট, বিট রেট মানে কি? ডাটার ক্ষুদ্রতর এককে আমরা বলি বিট। এখন 1 সেকেন্ডে তুমি যতটুকু ডাটা পাঠাইতে পারো, 1 সেকেন্ডে ডাটার ট্রান্সফার বা ডাটা স্থানান্তরের যে পরিমাণ, এই পরিমাণটাকে আমরা বিট রেট বলি। 1 সেকেন্ডে তুমি যতটুকু ডাটা পাঠাইতে পারো সেটাকে আমরা কি বলি? বিট রেট। ঠিক আছে? অথবা বিট রেটকে তুমি বলতে পারবা ডাটা পাঠানোর হার। সহজ কথা, 1 সেকেন্ডে ডাটা পাঠানোর যে মান সেটাকে আমরা বিট রেট বলি, অথবা ডাটা পাঠানোর হারকে আমরা কি বলি? বিট রেট বলি। তো সহজ কথাই বিট রেট, বিট রেট মানে বিআর, বিট রেট সমান সমান তুমি কি বলতে পারবা? তুমি যতটুকু ডাটা পাঠাইছো, টোটাল বিট, টোটাল তুমি যত বিট ডাটা পাঠাইছো সেটা ডিভাইডেড বাই তুমি কত সময়ে পাঠাইছো। কি তুমি টোটাল কত সময়ে পাঠাইছো সেটাকে আমরা কি বলবো? বিট রেট বলবো। তোমরা কি আমার পড়া পড়তেছো নাকি গল্প শুরু করছো? কোনটা? অফলাইনে থাকলে সবগুলোর এখন পিটাইতাম ধরে। এই যে বিট রেট লিখলাম না, বিট রেটের অপর সুন্দর আরেকটা নাম বলতে পারবা? ব্যান্ডউইথ। বিট রেটের সুন্দর আরেকটা নাম কি? ব্যান্ডউইথ। মনে রাখবা, ব্যান্ডউইথ নিয়ে আবার পড়বো, সমস্যা নেই। এর পরবর্তী হচ্ছে ব্যান্ডউইথ বা বিট রেটের কিছু ইয়াতে দেওয়া আছে এখানে। একটা বিট রেট কি কি হইতে পারে? যেমন 1 কেবি, 1 কেবি মানে তো 1024 বাইট, এটা তো আমি তোমাকে পড়াইছি। 1 এমবি মানে 1024 কিলোবাইট, 1 জিবি মানে 1024 মেগাবাইট, 1 টিবি মানে 1024 গিগাবাইট, যেটাই বলো, বা জিবি, সবকিছুতে এটা তোমাদের আমি পড়াই ফেলছি। আর এটা হচ্ছে বিট রেট। বিট রেট মানে হচ্ছে স্পিড। সহজ কথাই বিট রেটকে আমরা ব্যান্ডউইথ বলি না, ব্যান্ডউইথ না বলে তুমি চাইলে স্পিডও বলতে পারবা। ব্যান্ডউইথ বাদে কি বলতে পারবা? স্পিড বলতে পারবা। ঠিক আছে? যেমন দেখো এখানে 1 জিবি কি আছে? জিবি, বি কিন্তু ছোট হাতের, বি কি? ছোট হাতের। ছোট হাতের বি থাকলে আমি তোমাকে বলছি না এটা বিট বুঝাই, ছোট হাতের বি থাকলে কি বুঝাই? বিট। আরেকটা জিনিস সবসময় মনে রাখবা, বিটের বেলায় সবকিছু 1000 করে আসবে। বিটের বেলায় সবকিছু কত করে আসবে? 1000 করে আসবে। সরি, উল্টা লিখছি, বিট মানে তো ছোট হাতের বি হবে। বিটের বেলায় সবকিছু 1000 করে আসবে, আর বাইটের বেলায় সবকিছু 1024 করে আসবে। এই দুইটা কিন্তু কনফিউশন লাগাবে না। যেরকম 1 kbps, এটা কিন্তু বিট বুঝাইতেছে। বিটের বেলায় এটা কত বিট পার সেকেন্ড হবে? 1000 হবে, 1024 কিন্তু হবে না, আমি আগে বলতেছি। এখানে যদি কেউ উত্তেজিত হয়ে 1 কেবি সমান সমান যেহেতু 1024 বাইট জানি, এখানে এটা তুমি যদি বাইট ধরে এখানে 1024 বসাই দাও তাহলে কিন্তু হবে না। এখানে সুন্দর করে লেখা আছে নট 1024, মনে রাখবা। কোথাও বিট দেখছো? বিট মানে হচ্ছে 1000 আকারে যাবে, 24 আকারে আসবে না। 1 এমবি, এমবি মানে মেগাবিট, মেগা মানে 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6 আসলো। 1 জিবি, গিগাবিট, গিগা মানে 10 টু দি পাওয়ার 9, 9 আসলো। কিন্তু যখন এখানে চলে আসছে, এখানে চলে আসছে মানে কি? দেখো তো এটা কি? কে বি, কিলো বাইট, ক্যাপিটাল বি আসছে, ক্যাপিটাল বি আসছে মানে কিলোবাইট। তো কিলোবাইট থাকলে এটাকে তো তুমি 1024 আকারে চিন্তা করবা। কত আকারে চিন্তা করবা? 1024 আকারে, মনে রাখবা। পরে মেগাবাইট, মেগা বাইট, এটা কিন্তু ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল বি থাকলে কি হবে? বাইট আকারে আসবে, আর স্মল বি থাকলে বিট আকারে। কনফিউশন লাগাবো না, আগে বলতেছি। পরে দেখো ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ মানে হচ্ছে স্পিড। সহজ কথাই ব্যান্ডউইথ মানে কি? স্পিড। বিট রেট কিন্তু স্পিডই বুঝাইতো।
এক সেকেন্ডে তুমি কতটুকু ডাটা পাঠাইতেছো সেটাকে আমরা বিট রেট বলতাম না? ব্যান্ডউইথ সেম। দেখো কি বলছে, ব্যান্ডউইথ হচ্ছে ডেটা স্থানান্তরের হার। ব্যান্ডউইথ কি? ডেটা স্থানান্তরের হার। হার মানে কিন্তু সময় দিয়ে ভাগ। হার মানে কি? সময় দিয়ে ভাগ। আর ব্যান্ডউইথের অপর কিছু নাম আছে। একে ডেটা ট্রান্সমিশন, সরি, এই ব্যান্ডউইথকে তুমি চাইলে ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ড স্পিড, এই দুইটা বলতে পারবা। কি বলছি আমি? ব্যান্ডউইথকে তুমি চাইলে ডেটা ট্রান্সমিশন স্পিড এটাও বলতে পারো, ব্যান্ড স্পিড এটাও বলতে পারো। ঠিক আছে, আশা করি বুঝছো। বাংলা ভাষায় লিখে আছে ব্যান্ডউইথ বলতে কোন একটা নেটওয়ার্ক বা মডেল বা কানেকশনের মধ্যে দিয়ে একক সময়ে কি পরিমাণ ডাটা স্থানান্তরিত হচ্ছে তা বোঝায়। অলরেডি বুঝিয়ে ফেলছি। আর ব্যান্ডউইথ নরমালি প্রকাশ করা হয় কিভাবে? ব্যান্ডউইথের একক হচ্ছে বিট পার সেকেন্ড। ব্যান্ডউইথ একক কি? বিট পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে কত বিট পাস হইতেছে, প্রতি সেকেন্ডে কত বিট পাস হইতেছে সেটাকে আমরা কি বলি? বিপিএস বা বিট পার সেকেন্ড। আশা করি বুঝছো, এটাকে মনে রাখবা। ক্লিয়ার কি না বলো? এখন এই যে ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ, এই ব্যান্ডউইথ তিন ভাগে বিভক্ত। ব্যান্ডউইথকে নরমালি কয় ভাগে ভাগ করা হয়? তিন ভাগে। এই তিনটা বিভক্তর যে কনসেপ্ট গুলো আছে বা এর যে ইয়াগুলো আছে, যে হাইলাইট করা অংশগুলো আছে, এই অংশগুলো আমাদের মুখস্থ করতে হবে। ব্যান্ডউইথ নরমালি তিন ধরনের। কি কি? একটাকে বলি আমরা ন্যারো ব্যান্ড, একটাকে বলি ভয়েস ব্যান্ড, আর একটাকে কি বলি? ব্রড ব্যান্ড। নামগুলো মুখস্থ করবা কিন্তু। ব্যান্ডউইথ তিন ধরনের: ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড, ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড মানে কি? ছোট ব্যান্ড, মানে ব্যান্ডউইথের স্পিড একটু কম। ভয়েস ব্যান্ড হচ্ছে মাঝামাঝি কোন একটা ব্যান্ড, মানে একবারে কমও না একবারে বেশিও না, মোটামুটি একটা স্পিড। আর ব্রডব্যান্ড মানে অতিরিক্ত বেশি স্পিড। আমরা যে বাসা বাড়িতে ওয়াইফাই ইউজ করি না, এই ওয়াইফাই কিন্তু ওয়াইফাই এর আরেকটা নাম হচ্ছে ব্রডব্যান্ড নেটওয়ার্ক। এটা তো সবাই জানো নাকি? নাম শুনছো না? ওয়াইফাই মানে কিন্তু ব্রডব্যান্ড বুঝাই। ঠিক আছে, তো আমাদের এখান থেকে কি কি মুখস্থ করতে হবে? দেখো, ন্যারো ব্যান্ড এর স্পিড নরমালি কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে? 45 থেকে 300 বিট পার সেকেন্ড বা বিপিএস পর্যন্ত হয়ে থাকে। এটা আমাদের মুখস্থ করতে হবে। ন্যারো ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি, ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি নরমালি 300 থেকে 3400 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে? 300 থেকে 3400 হার্টজ পর্যন্ত হয়ে থাকে। এটা আমাদের মুখস্থ করতে হবে। এই দুইটা বুঝছো কিনা, নাকি বুঝো নাই? এবং ন্যারো ব্যান্ডের উদাহরণ মুখস্থ করতে হবে। ন্যারো ব্যান্ড নরমালি কোথায় ইউজ করা হয়? যখন আমরা একজন আরেকজনকে মেসেজ করি, টেক্সট মেসেজ। এই টেক্সট মেসেজের জন্য আমাদের যে ইন্টারনেট স্পিড বা ব্যান্ডউইথ ইউজ করা হয় সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড। মুখস্থ করতে হবে, এমসি করতে আসবে। আমি যে বক্স গুলো করতেছি এগুলো ফরজ মুখস্থ করা। ভয়েস ব্যান্ড, ভয়েস ব্যান্ডের ডেটার স্পিড নরমালি 9600 বিট পার সেকেন্ড অথবা 9.6 কিলো বিট পার সেকেন্ড এটা হয়ে থাকে। ঠিক আছে, ভয়েস ব্যান্ডের যে ফ্রিকোয়েন্সি, ভয়েস ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত থেকে কত থাকে? 200 থেকে 3600 হার্টজ পর্যন্ত। ভয়েস ব্যান্ডের ফ্রিকোয়েন্সি কত থাকে? 200 থেকে 3600 হার্টজ পর্যন্ত। এটা আমাদের মুখস্থ করতে হবে। এন্ড ভয়েস ব্যান্ড কোথায় ইউজ করা হয় সেটা আমাদের মুখস্থ করতে হবে। ভয়েস ব্যান্ড ইউজ করা হয় কোথায়? ভয়েস ব্যান্ড ইউজ করা হয় নরমালি কম্পিউটার থেকে যখন আমরা প্রিন্টার, আচ্ছা প্রিন্টারের নাম শুনছো তো? কম্পিউটার থেকে যখন আমরা কোনো একটা ডাটা প্রিন্ট করি, প্রিন্টারের ক্ষেত্রে যদি আমাদের যেই নেটওয়ার্কের স্পিডটা লাগে বা ইন্টারনেট স্পিডটা লাগে, সেই ডাটার যে স্পিড
সেই স্পিড কোন ধরনের স্পিড? ভয়েস ব্যান্ডের মধ্যে পড়ে, ঠিক আছে? মানে কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা স্থানান্তর কিংবা কম্পিউটার থেকে কার্ড রিডারের মধ্যে যে ডাটা স্থানান্তর, এই কার্ড রিডারের মধ্যে ডাটা স্থানান্তরের বেলা আমরা যেই ব্যান্ড ইউজ করি বা যেই স্পিড ইউজ করি সেই ব্যান্ডটাকে আমরা কি বলি? ভয়েস ব্যান্ড বলি। আশা করি বুঝছো। এটা আমাদের মুখস্থ করতে হবে, উদাহরণগুলো বিশেষ করে। পরে ব্রডব্যান্ডের স্পিড নরমালি 1 Mbps থাকে, মানে 1 মেগাবিট পার সেকেন্ড এটা থাকে, এটা আমাদের মুখস্থ করতে হবে। এন্ড ব্রডব্যান্ড আমরা কখন ইউজ করি সেটা আমাদের মুখস্থ করতে হবে। সাধারণত কোএক্সিয়াল কেবল ও অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে তুমি যখন ডাটা স্থানান্তর করবা, এই ডাটা স্থানান্তরের বেলায় আমরা ব্রডব্যান্ড ইউজ করি। যেমন আমরা বাসা বাড়িতে কিন্তু অনেকেই শুনছি যে ওয়াইফাই এর যে তারগুলো এগুলো কিন্তু অপটিক্যাল ফাইবারের তার। কিসের তার? অপটিক্যাল ফাইবারের তার। আর অপটিক্যাল ফাইবারের তারের মধ্যে দিয়ে তুমি যখন ডাটা পাস করবা, যেই ডাটার স্পিড নিয়ে ডাটা পাস করবা সেই ডাটার স্পিডটা হচ্ছে ব্রডব্যান্ড, ঠিক আছে? এজন্য ব্রডব্যান্ডের মধ্যে সবসময় রাখবা অপটিক্যাল ফাইবার থাকবেই, যেটা আমরা বাসা বাড়িতে ওয়াইফাই এর ক্ষেত্রে ইউজ করি। আর বাদ বাকি কোএক্সিয়াল কেবল ইউজ করি। কোএক্সিয়াল কেবল কি পরে শিখবা, ঠিক আছে? ব্রডব্যান্ডের কিছু উদাহরণ আছে, উদাহরণগুলো কি কি? ওয়াইম্যাক্স কাইন্ড অফ ওয়াইফাই এর মতো, ঠিক আছে? ওয়াইম্যাক্স। পরে স্যাটেলাইট কমিউনিকেশন, স্যাটেলাইটের সাথে তুমি যখন যোগাযোগ করবা স্যাটেলাইট কমিউনিকেশনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। এবং মাইক্রোওয়েভ কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের কি করা হয়? ব্রডব্যান্ড ইউজ করা হয়। বুঝতে পারতে হবে এটা। আশা করি বুঝছো। নেক্সটে যাই। এখানে হচ্ছে সবকিছু একসাথে দেওয়া আছে, তুমি যদি এই চারটা মুখস্থ করো মোটামুটি কভার হয়ে যাবে। একটু আগে যে রিডিং গুলো আমরা পড়ছি, যেমন স্পিড, ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে 45 থেকে 300 বিট পার সেকেন্ড, ভয়েস ব্যান্ডের হচ্ছে 9.6 বা 9600 বিট পার সেকেন্ড, আর ব্রডব্যান্ডের কত? 1000 বিট পার সেকেন্ড। এই তিনটা, এটা বললাম। পরে ফ্রিকোয়েন্সি হচ্ছে ন্যারো ব্যান্ডের ফ্রিকোয়েন্সি হচ্ছে 300 থেকে 3400, আর ভয়েস ব্যান্ডের হচ্ছে 200 থেকে 3600, আর ব্রডব্যান্ডের ফ্রিকোয়েন্সি অতিরিক্ত বেশি থাকে। ব্রডব্যান্ড ফ্রিকোয়েন্সি কি থাকে? অতিরিক্ত বেশি থাকে। এই জন্য এখানে এটা কোন নির্দিষ্ট রেঞ্জ দেওয়া নাই আর কি। ব্যবহার কোন কোন ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ইউজ করা হয়? টেলিগ্রাফি, টেক্সট মেসেজ বলছি একটু আগে। ভয়েস ব্যান্ড কোথায় ইউজ করা হয়? টেলিফোন, প্রিন্টার, কার্ড রিডার, এটা অলরেডি বলছি। আর ব্রডব্যান্ড কোথায় ইউজ করা হয়? অপটিক্যাল ফাইবারে, ওয়াইম্যাক্সে, স্যাটেলাইটে, মাইক্রোওয়েভে। ওই উদাহরণগুলো এবং যে ডাটাগুলো দেওয়া আছে সেগুলো মুখস্থ করতে হবে। এখানে টেবিলটা মুখস্থ করলেই হবে। নেক্সটে যাই। ডেটা ট্রান্সমিশন মেথড। একটু আগে আমরা শুধু ডেটা ট্রান্সমিশন পড়ছি। ডেটা ট্রান্সমিশনের মধ্যে বিট রেট কি সেটা পড়ছি আমরা। বিট রেট শেষ করার পর এখন আমাদের পড়তে হবে ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কি? একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে তুমি যে ডাটা স্থানান্তরিত করবা, কি উপায়ে করবা? সিরিয়ালি করবা নাকি প্যারালালি করবা? এই এর উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথডকে নরমালি দুই ভাগে ভাগ করা হয়। দেখো এখানে বলছে এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা বিন্যাসের মাধ্যমে স্থানান্তর করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? ডেটা ট্রান্সমিশন মেথড বলি। ডেটা ট্রান্সমিশন মেথডকে নরমালি কয় ভাগে ভাগ করা হয়? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে সমান্তরাল বা প্যারালাল, আর একটা হচ্ছে সিরিয়াল বা অনুক্রমিক। দুইটা মুখস্থ করতে হবে। সমান্তরাল বা প্যারালাল, সিরিয়াল বা অনুক্রমিক। সমান্তরাল মানে কি? ডেটাগুলো যদি লাইন বাই লাইন পাস হয় তখন এটাকে বলি আমরা সমান্তরাল ট্রান্সমিশন মেথড। আর যদি একটা লাইনে পাস হয় তখন এটাকে আমরা বলি সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড। দেখো বিস্তারিত পড়ি তাহলে ক্লিয়ার হবে। প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড। প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড কাকে বলে? প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে, প্যারালাল ডাটা ট্রান্সমিশন মেথডকে তুমি চাইলে সাইমালটেনিয়াস ডাটা ট্রান্সমিশন বলে। সাইমালটেনিয়াস মানে এটা পর পর সব সময়, এর কোনো বিরতি নাই, অল টাইম ডাটা ট্রান্সমিশন হইতেই থাকে এখানে, ঠিক আছে?
আর এই ডেটা ট্রান্সমিশনের মধ্যে দিয়ে অনেক বিট একসাথে পাঠানো যায়। অনেক বিট একসাথে কেন পাঠানো যায়? কারণ প্যারালাল মানে অনেকগুলো লাইন থাকে এখানে। এই যে দেখো, এটা একটা লাইন, 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 অনেকগুলো লাইন থাকে। এই অনেকগুলো লাইন থাকার কারণে তুমি একই সাথে অনেকগুলো ডাটা চাইলে পাঠাতে পারবা। ঠিক আছে, এটা যে সেন্ডার, এটা কি রিসিভার। রিসিভার থেকে তুমি যখন ডাটা পাঠাবা সেন্ডারের মধ্যে, তুমি অনেকগুলো লাইন থাকার কারণে অনেকগুলো ডাটা একসাথে তুমি কি করতে পারবা, পাঠাতে পারবা। এটাই বলছে এখানে। ঠিক আছে, আর এখানে নরমালি একই সাথে 8 বিট পর্যন্ত পাঠানো যায়। যেহেতু একটা তারের মধ্যে দিয়ে একটা বিট করে পাঠানো যায়, সেজন্য আমার এখানে 8 বিট পাঠাতে গেলে টোটাল কয়টা তার লাগবে? 8টা তার লাগবে। এখানে এটাই বলা আছে, দেখো। এই ট্রান্সমিশনের জন্য নরমালি কয়টা তারের প্রয়োজন হয়? 8টা তারের। এটা একটু মনে রাখতে পারো চাইলে। ঠিক আছে, এখানে কি n সংখ্যক ডাটা তুমি যদি পাস করতে চাও, তাহলে তোমার কত সংখ্যক তার প্রয়োজন? n সংখ্যক। শুধু যে 8টা থাকবে ফিক্সড, ব্যাপারটা এরকম না। তুমি যত সংখ্যক ডাটা পাঠাতে চাও তত সংখ্যক তার লাগবে। এখানে কথা হচ্ছে এটা, মানে একসাথে তুমি যত সংখ্যক ডাটা পাঠাতে চাও ততটা তার লাগবে, মানে তত সংখ্যক তার লাগবে। ঠিক আছে, চিত্রটা দেখতে এরকম, জাস্ট দেখলে বুঝবা। পরে প্যারালাল ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা আছে। সুবিধা অসুবিধা কি? সুবিধা অসুবিধা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশনের মধ্যে কিন্তু তুমি দ্রুত সময়ে পাঠাইতে পারবা। কি পাঠাইতে পারবা? দ্রুত সময়ে পাঠাইতে পারবা, কারণ এখানে অনেকগুলো লাইন থাকবে সেই জন্য। আর অসুবিধা হচ্ছে তোমার এখানে তারের পরিমাণ বেশি লাগতেছে, সেই জন্য খরচ হবে বেশি। ঠিক আছে, তো রিলেটেড টপিক গুলো একটু নিজে নিজে জাস্ট একটু দেখলে বুঝবা। ঠিক আছে, এখানে সুবিধা অসুবিধা বোঝার মতো কিছু নেই, জাস্ট একটু রিডিং করলে বুঝতে পারবে এখানে কি হইতেছে। পরে হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। সিরিয়াল ডেটা ট্রান্সমিশন কি? সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মানে প্যারালালের ক্ষেত্রে কি ছিল? লাইন বাই লাইন পাস হইতেছিল। বাট সিরিয়ালের ক্ষেত্রে আমি তোমাকে কি বলছি? নির্দিষ্ট একটা লাইন বরাবর পাস হবে। নির্দিষ্ট একটা লাইন বরাবর যদি ডাটাগুলো পাস হয়, তখন আমরা যে ডাটা ট্রান্সমিশন বলি বা যে ডাটা ট্রান্সমিশনটা পাই, সেই ডাটা ট্রান্সমিশনটাকে আমরা কি বলি? সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। আশা করি বুঝছো। সিরিয়াল ডাটা ট্রান্সমিশনের মধ্যে কি হয়? বিট বাই বিট, প্রথম একটা বিট পাস হবে, এরপর আরেকটা বিট পাস হবে, এরপর আরেকটা বিট পাস হবে, এরপর আরেকটা বিট পাস হবে, এরপর একটা বিট পাস হবে, এরপর একটা, এভাবে পাস হতে থাকে। মানে বিট বাই বিট পাস হবে, লাইন বাই লাইন পাস হবে না এখানে। ঠিক আছে, তো বাংলায় লিখে আছে। আর সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মধ্যে তুমি যে এখানে যন্ত্রপাতি গুলো ইউজ করবা, এই যন্ত্রপাতি গুলো সহজ এবং কি সাশ্রয়ী, মনে রাখতে পারো চাইলে। সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের সুবিধা অসুবিধা আছে, চাইলে একটু দেখতে পারো, তাইলেই হবে। এখানে বোঝার মতো কিছু নাই, আমি যা বলছি তাই। এখানে যেহেতু তুমি লাইন বাই লাইন পাস করতেছো বা বিট বাই বিট পাস করতেছো, এটা কিন্তু একটু ধীরগতির প্রক্রিয়া হবে, এটা তো বুঝছো। একটা পথ দিয়ে যদি 100 মানুষ চলে, এখানে তো জ্যাম বেশি লাগবেই। বাট 100টা পথ দিয়ে যদি 100টা মানুষ চলে, তাহলে কিন্তু জ্যাম লাগবে না। ঠিক আছে, এবং এখানে নিজেদের মধ্যে কোনো নয়েজ আসার সম্ভাবনা নাই। নয়েজ মানে ডিস্ট্রাকশন, অতিরিক্ত এক্সট্রা কোনো কিছু আশপাশ থেকে আসবে না, যেটা মনে রাখবো। ঠিক আছে, পরে প্যারালাল এবং সিরিয়ালের পার্থক্য দেওয়া আছে, দরকার নাই, চাইলে দেখতে পারো। এখন সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেনলি 3 ধরনের, বা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনকে তুমি চাইলে 3টা ভাগে ভাগ করতে পারবে। কি কি? একটাকে বলি আমরা অ্যাসিনক্রোনাস, একটাকে বলি সিনক্রোনাস, আর একটাকে বলি আইসোক্রোনাস। একটাকে বলি আমরা অ্যাসিনক্রোনাস, একটা সিনক্রোনাস, আর একটা কি আইসোক্রোনাস। পরে দেখো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কি। এই ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস মানে কি? আচ্ছা, সিনক্রোনাস মানে বুঝো, সিনক্রোনাস মানে হচ্ছে সময় ব্যবধান সেম। সিনক্রোনাস মানে কি? সময় ব্যবধান সেম। আর অ্যাসিনক্রোনাস মানে সময় ব্যবধান সেম না। তোমার মনে চাইছে তুমি একটা বিট পাঠাইছো, এর 30 ঘন্টা পর তুমি আরেকটা বিট পাঠাইছো, এর 20 ঘন্টা পর তুমি আরেকটা বিট পাঠাইছো। ঠিক আছে, ওই যে মেথডটা, ওইটাকে আমরা বলি অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন। মানে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কি বাংলায় লেখা আছে। এখন অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে এটা কি? সাপোজ আমি আমার নামটা আরেকজনের কাছে পাঠাবো, আমি আমার নামটা এখানে লিখতেছি, এই নামটা আমি পাঠাবো। এখন পাঠানোর সময় যেহেতু সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, দ্যাট মিন্স একটা একটা করে পাস হবে। এখন একটা একটা করে যে পাস হবে, এখানে হচ্ছে আমাদের সেন্ডার, এটা কি সেন্ডার, যে পাঠাইতেছে, আর এটা হচ্ছে আমাদের রিসিভার।
এটা কি রিসিভার, মানে যে ডাটাটা পাবে। এখন সেন্ডার থেকে রিসিভারে যখন ডাটাটা পাঠানো হবে, রিসিভার কি বুঝবে এই ডাটার শুরু কোন জায়গার মধ্যে আর শেষ কোন জায়গার মধ্যে? বুঝবে তুমি যদি তার আগে থেকে না বলে দাও। আমার যদি আমি পুরো নাম লিখি, পুরো নাম লেখার সময় ধরে আমি লিখলাম জুনায়েদ আলম শাহিন, পুরোটা লিখলাম, লেখানোর পর আমি যদি পাঠাই, তারা যদি আমি বলে না দেই যে এখান থেকে শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এখান থেকে নতুন ডাটা শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, আবার এখান থেকে নতুন ডাটা শুরু হয়েছে এখানে গিয়ে শেষ হয়েছে, তারা যদি আমি আগে থেকে না বলে দেই, সে তো আমার পুরো নামটাকে একসাথে ধরে ফেলবে, একসাথে পুরোটাকে একটা ওয়ার্ড আকারে চিন্তা করবে, আর মাথা নষ্ট হয়ে যাবে না? সে বুঝবে না আমি কি পাঠাইছি। সেই জন্য আমাদের কি করতে হবে, এই অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে শুরুতে এবং শেষে একটা করে এক্সট্রা বিট দেওয়া লাগবে। এই এক্সট্রা বিটকে আমরা মেইনলি বলি স্টার্ট বিট এবং স্টপ বিট। এটা সবাই বুঝছো? মানে তুমি ইউজার বা যে তোমার প্রাপক আছে বা গ্রাহক আছে, গ্রাহককে বোঝানোর জন্য ডাটা শুরুর আগের দিকে এক্সট্রা একটা বিট ইউজ করবা, ডাটা শুরুর শেষের দিকে আরো এক্সট্রা একটা বিট ইউজ করবা, ইউজারকে বোঝানোর জন্য যে এখান থেকে শুরু হয়েছে ডাটা আর এখান থেকে শেষ হয়েছে, এটা শুরু এটা শেষ, অথবা এটা শুরু এটা শেষ, জাস্ট বোঝানোর জন্য। আশা করি ক্লিয়ার। এখানে জাস্ট এতটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না। অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন কি এটা তো বুঝলাম। যেমন তুমি ডাটা যখন পাঠাবা, পাঠানোর সময় যে দেখো শুরুর ডাটা বোঝানোর জন্য একটা বিট ইউজ করছে, শেষের ডাটা বোঝানোর জন্য একটা বিট ইউজ করছে, শুরুর ডাটা বোঝানোর জন্য একটা বিট ইউজ করছে, শেষের ডাটা বোঝানোর জন্য কি করছে একটা বিট ইউজ করছে। ঠিক আছে, যেটাকে আমরা স্টার্ট বিট এবং কি বলি স্টপ বিট বলি। ঠিক আছে, আশা করি বুঝছো। পরে হচ্ছে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের কি কিছু বৈশিষ্ট্য আছে, তুমি চাইলে বৈশিষ্ট্য পড়তে পারো। এখানে অলরেডি আমি তোমাকে বলছি ক্যারেক্টার শুরুতে এবং শেষে অতিরিক্ত কি করা লাগে, স্টার্ট বিট এবং স্টপ বিট ইউজ করা লাগে, এবং দুইটা ক্যারেক্টার পাঠানোর মধ্যবর্তী সময় সেম না। আমি তোমাকে বলছি অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে মধ্যবর্তী সময় ব্যবধান কি হবে না, সেম হবে না। আমি আমার নাম পাঠাবো, পাঠানোর সময় প্রথমে আমি এস তার কাছে পাঠাইলাম, পাঠানোর 30 মিনিট পর পাঠাইছি এইচ, এরপর আমার মনে চাইলো আমি বাদ বাকিটা 3 সেকেন্ডে পাঠাই দিচ্ছি, হইতে পারে না? একটা অক্ষর পাঠানোর পর আরেকটা অক্ষর যে আমি পাঠাইছি, পাঠানোর সময় কি ব্যবধান, সময় ব্যবধান কি সেম? একটা পাঠাইছি 30 সেকেন্ড 30 মিনিট পর, একটা পাঠাইছি 1 মিনিট পর, একটা পাঠাইছি 1 সেকেন্ড পরে, সময় ব্যবধান সেম না। সময় ব্যবধান যদি সেম না থাকে ওইটাকে আমরা অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলি। এখানেই বলছে যে মধ্যবর্তী সময় ব্যবধান কি না, সেম না। আশা করি বুঝছো। আর এখানে ক্যারেক্টার বাই ক্যারেক্টার হয়, এটা তো বলছি আমি। আর এই ক্ষেত্রে কি স্বল্প দূরত্বে এই পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর, স্বল্প দূরত্বে এই পদ্ধতি কি সবচেয়ে বেশি কার্যকর। যেরকম তুমি কোন জায়গার মধ্যে অ্যাটাক করতে চাইতেছো তোমার দেশের সাথে, সাপোজ আমি ধরে নিছি ইন্দোনেশিয়ার যুদ্ধ লাগছে। কার যুদ্ধ লাগছে? ইন্দোনেশিয়ার। এখন তুমি তারে পাঠাইছো অ্যাটাক, IND, আর কিছু লিখো নাই, আর কিছু করো নাই, লিখো নাই কেন? এখানে তো অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন, এখানে তো আসলে তোমার সময় ব্যবধান সেম না, তুমি যে সময় সে সময় পাঠাইতে পারবা। মানে তোমার বক্তব্য কি থাকবে এখানে, অনিশ্চিত থাকবে। তুমি আর্মির এক বেস ক্যাম্পে আছো আর এক বেস ক্যাম্পের মধ্যে ডাটা পাঠিয়েছো, তুমি তারা বলতো ইন্দোনেশিয়ার মধ্যে অ্যাটাক করার জন্য। এখন সে কি করতেছে, এখানে অ্যাটাক বাটন, সে অ্যাটাক যতটুকু তুমি লিখছো সে ততটুকু ট্রান্সলেট করে বুঝছে অ্যাটাক করার জন্য বলছো। বাট এখানে যে তুমি ইন্দোনেশিয়া লিখতে চাইছো সে পুরোটা বুঝে নাই, কারণ তার কাছে ডাটা তো সে একটু পরে পৌঁছাবে, সিরিয়াল বাই সিরিয়াল পৌঁছাবেন একটার পর একটা, এবং পাঠাইতে সময় ব্যবধান তো সেম না, সময় ব্যবধান সেম না। আবার তুমি পাঠাইছো কি, তুমি IND লিখার পর আর বাদ বাকি কিছু লিখো নাই, বাদ বাকি কি করো নাই, কিছু লিখো নাই। যদি না লিখো তাহলে কি করবে, সে IND এটাকে ইন্দোনেশিয়া না মনে করে ইন্ডিয়া মনে করছে, ইন্ডিয়া মনে করে ইন্ডিয়ার মধ্যে অ্যাটাক করে ফেলছে। তাহলে কি তোমার যুদ্ধ রাখছে এক জায়গার সাথে, তুমি আরেক দেশের সাথে যুদ্ধ বাঁধে তোমার দেশের অবস্থা খারাপ বানিয়ে ফেলছো, সমস্যা না? সমস্যা। এই ক্ষেত্রে অ্যাসিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন যেটা আছে, স্বল্প সময়ে মানে স্বল্প দূরত্বে, কাছাকাছি যদি দূরত্ব হয় তখন তুমি যদি ডাটা ট্রান্সফার করতে পারো বা ডাটা ট্রান্সফার করার তোমার ইচ্ছা থাকে, তখন তুমি চাইলে অ্যাসিনক্রোনাস সিস্টেমটা ইউজ করতে পারো। বাট আমরা নরমালি অ্যাসিনক্রোনাস সিস্টেম ইউজ করি না, কারণ এটা রিস্কফুল। অল্প একটু ডাটা গেল আর একটু অল্প একটু ডাটা গেল না, এরকম হলে কিন্তু সমস্যা।
এরপর হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস মানে কি সময় ব্যবধান সেম, বলছি তো আমি তোমাকে। অ্যাসিনক্রোনাসের মধ্যে কি বিট বাই বিট, একটা বিট একটা বিট একটা বিট একটা একটা করে বিট 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 পাঠানো হতো। বাট সিনক্রোনাসের ক্ষেত্রে বিট বিট পাঠানো হয় না, বিটের একটা প্যাকেট পাঠানো হয়। বিটের একটা কি পাঠানো হয়? প্যাকেট। সাপোজ এটা একটা বিটের একটা প্যাকেট, মানে কি করা হয় সিনক্রোনাসের ক্ষেত্রে, এটা হচ্ছে আমাদের সেন্ডার, সাপোজ আমি ধরে নিছি, আর এটা হচ্ছে আমাদের রিসিভার। এটা কি? রিসিভার। সেন্ডার রিসিভার। সেন্টার থেকে রিসিভারে যে পাঠাবা, পাঠানোর সিস্টেমটা কি? বিট বাই বিট পাঠাতে হয়। কি করা লাগে? বিট বাই বিট পাঠানো লাগে। সেন্টার থেকে রিসিভারের মধ্যে পাঠানোর সময় বিট বাই বিট না পাঠিয়ে, এর আগে তো আমরা বিট বাই বিট পাঠাইতাম, বাট এখানে বিট বাই বিট না পাঠিয়ে কি করে, অনেকগুলা বিটকে একবারে জমাই। অনেকগুলা বিটকে কি করে একবারে জমাই। এখানে জমানোর জন্য একটা স্টোরেজ ডিভাইস লাগে, প্রাইমারি স্টোরেজ লাগে, ঠিক আছে? তো বিট বাই বিট না পাঠিয়ে কি করে, সম্পূর্ণ বিট গুলোকে একসাথে অনেকগুলো ডাটা জমাই। জমানোর পর একসাথে পাস করে ফেলে। কি করে ফেলে? একসাথে পাস করে ফেলে। একসাথে পাস করলে আমাদের জন্য লাভ না? হ্যাঁ, লাভ তো। আমি যদি পুরোটা পাঠাতাম, অ্যাটাক ইন্দোনেশিয়া, পুরোটা ডাটা যদি একসাথে জমাইতাম, জমানোর পর একসাথে যদি পাঠাই ফেলতাম, তাহলে সে সহজে বুঝতে পারতো তার আমি অ্যাটাক করার জন্য বলছি ইন্দোনেশিয়ার মধ্যে, ইন্ডিয়ার মধ্যে না। বোঝা গেছে নাকি বুঝো নাই? যদি তুমি যদি উল্টা পাল্টা ডাটা পাঠাও সিরিয়ালের মতো, অ্যাসিনক্রোনাসের মতো, সমস্যা। কিন্তু সিনক্রোনাসের মধ্যে কি হয়, ডাটাগুলোকে আগে একবারে জমানো হয়, জমানোর পর পুরো ডাটাকে একসাথে পাঠানো হয়। ঠিক আছে? এটা সুন্দর করে এখানে লেখা আছে। এই যে এখানে আমি তোমাকে কিন্তু বলছি, ডাটার মধ্যে তুমি সিনক্রোনাস ট্রান্সমিশনের মধ্যে ডাটাগুলোকে তুমি যে নির্দিষ্ট একটা জায়গার মধ্যে নিয়ে জমাবা, জমানোর জন্য এখানে আমাদের কি লাগে? একটা প্রাইমারি স্টোরেজ লাগে। আর প্রাইমারি স্টোরেজ আকারে আমরা কি করি? মেমোরি ইউজ করি। মেমোরি মানে র্যাম ইউজ করতে পারো তুমি, সিপিইউ ইউজ করতে পারো, অথবা চেক ইউজ করতে পারো। ঠিক আছে? তো তুমি যে ব্লক ডাটার যে একটা সমষ্টি, ডাটার সমষ্টি একবারে কি করছো? জমাইছো, জমা জমা পাঠাইছো, জমাইছো, জমা জমা পাঠাইছো, জমাইছো, জমা জমা পাঠাইছো। পাঠানোর সময়টা ব্যবধান বা সময় ব্যবধানটা সেম থাকে। সময় ব্যবধান কি থাকে? সেম থাকে। সময় ব্যবধান সেম থাকে বলে এটাকে মূলত কি বলা হয়? আমরা আমরা এটাকে কি বলি? সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশন বলি। এবং তুমি যে প্যাকেট আকারে পাঠাইতেছো, এই প্যাকেট গুলোকে তুমি চাইলে এই যে ব্লক আকারে যে পাঠাইতেছো, এই ব্লক গুলোকে নর্মালি আমরা প্যাকেট বা ফ্রেম বলি। প্যাকেটও বলতে পারো, ফ্রেমও বলতে পারো, তোমার ইচ্ছা। ব্লক বাই ব্লক তুমি যে ডাটাটা পাঠাইছো বা পাঠাইতেছো, এটাকে আমরা কি বলতে পারবো? চাইলে প্যাকেট বলতে পারবো বা ফ্রেম বলতে পারবো। চাইলে মনে রাখতে, মুখস্থ করতে পারো আর কি। এখানে মুখস্থ করার মতো এই দুইটা কাজ মনে রাখতে পারো, সময় ব্যবধান সেম এবং কি ব্লক বাই ব্লক বা প্যাকেট বাই প্যাকেট, ফ্রেম বাই ফ্রেম। আর এখানে প্রাইমারি একটা স্টোরেজ লাগে, যে প্রাইমারি স্টোরেজ আকারে আমরা কাকে ইউজ করি? সিপিইউ, র্যাম অথবা সিএইচইউ কে ইউজ করি। এখন দেখো, আমি যদি তোমাকে বললাম যেখানে তুমি ব্লক বাই ব্লক ডাটা পাঠাবা, কি পাঠাবা? ব্লক বাই ব্লক। এখন প্রত্যেকটা ব্লকের মধ্যে তুমি সর্বোচ্চ কত বিট পর্যন্ত ডাটা পাঠাবা, এটা তোমার বুঝতে হবে না? এটা তোমার বুঝতে হবে। প্রত্যেকটা ব্লকের মধ্যে তুমি কত বিট করে ডাটা পাঠাবা, এটা তোমার বুঝতে হবে, তাই না? প্রত্যেকটা ব্লকের মধ্যে নরমালি 80 থেকে 120টা 132টা ক্যারেক্টার থাকে। প্রত্যেকটা ব্লকের মধ্যে 80 থেকে 132টা ক্যারেক্টার, দ্যাট মিন্স 80 থেকে 132 বিট পর্যন্ত পাঠাতে পারবে তুমি। আশা করি বুঝছো। প্রত্যেকটা ব্লকের মধ্যে নরমালি কতটা ক্যারেক্টার রাখতে পারবা জমা করে? 132টা ক্যারেক্টার সর্বোচ্চ, আর সর্বনিম্ন 80টা, মানে 80 থেকে 132টা ক্যারেক্টার নরমালি রাখা হয়। ঠিক আছে? আর এখানে কোনো স্টার্ট বিট বা স্টপ বিট নাই আগেরটার মতো, মনে রাখবা। এখানে যদি ব্লক আকারে পাঠানো হইতেছে, তার কাছে ব্লকের যে অংশটা আগে পৌঁছাবে সেটা হচ্ছে স্টার্ট, আর যে অংশটা পরে পৌঁছাবে সেটা হচ্ছে স্টপ। সে অটোমেটিকলি বুঝতে পারবে।
এখানে আসলে আলাদাভাবে কি করার দরকার নেই, স্টার্ট বিট স্টপ বিট লেখার দরকার নেই, ঠিক আছে। বাট ব্লকগুলোকে মেনটেন করার জন্য বা এখানে কোনো ঝামেলা টামেলা হইলে সবগুলোকে সব সমস্যা সমাধান করার জন্য শুরুতে হেডার এবং শেষে ট্রেইলার থাকে। শুরুতে হেডার এবং শেষে কি ট্রেইলার থাকে, ঠিক আছে। তো এটা হচ্ছে পাঠানোর নিয়মটা। এটা হচ্ছে আমাদের মেইন ডাটা। আমরা যে মেইন ডাটাটা পাঠাই সেই মেইন ডাটাটাকে আমরা কি বলতে পারি, চাইলে ডাটা ফিল্ড বলতে পারি। ডাটা ফিল্ড বলতে পারি মেইন ডাটাকে। ডাটা ফিল্ডের এই পাশে হেডার থাকে, এতটুকু অংশ হচ্ছে হেডার, এবং এই পাশে কি থাকে, ট্রেইলার থাকে। আশা করি বুঝছো। এই পাশে থাকে আমাদের এই পাশে থাকে আমাদের হেডার, আর এই পাশে কি থাকে, ট্রেইলার। কারণ হেডার এবং ট্রেইলার এটা আবার দুই ভাগে বিভক্ত। এটাকে আমরা বলি কন্ট্রোল ইউনিট, আর এটাকে কি বলি, ফ্ল্যাগ। জাস্ট একটু মনে রাখবা, ঠিক আছে। ফ্ল্যাগ নরমালি 8 বিটের হয়ে থাকে, এটা একটু মুখস্থ করতে হবে। তো হেডার কি, ট্রেইলার কি, ফ্ল্যাগ কি, কন্ট্রোল ইউনিট কি, ডাটা ফিল্ড কি, সবকিছু লেখা আছে, একবার করে পড়লেই হবে। সিনক্রোনাইজের সুবিধা সিনক্রোনাইজ মানে কি, তুমি দূরবর্তী স্থানে যদি ডাটা পাঠাতে চাও কোনো সমস্যা নেই, পাঠাতে পারবা। বাট ব্লক বাই ব্লক পাঠানোর জন্য তোমার সুবিধা কি, একবারে সবগুলো ডাটা সে বুঝতে পারবে। এখানে আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। বাট এখানে অসুবিধাগুলো কি কি, অসুবিধা হচ্ছে তুমি যে এখানে প্রাইমারি একটা স্টোরেজ ইউজ করতেছো, প্রাইমারি স্টোরেজ কিনতে তোমার টাকা লাগবে না, টাকা লাগবে কিন্তু এখানে একটু খরচ হবে। কি হবে, এখানে খরচ হবে, তুলনামূলক ব্যয়বহুল, এবং কি সার্কিট একটু জটিল। জাস্ট একটু মনে রাখতে পারো চাইলে। এখানে জাস্ট প্রাইমারি স্টোরেজ লাগে, এটাই বুঝলেই হবে, আর কিছু লাগবে না, শেষ। আইসোক্রোনাস। আইসোক্রোনাস কি করে, আইসোক্রোনাসের মধ্যে কি থাকে, আইসোক্রোনাস মানে হচ্ছে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের যোগফল, সহজ কথায়। সিনক্রোনাসের মধ্যে যেমন স্টার্ট বিট স্টপ বিট থাকে, আইসোক্রোনাসের মধ্যে স্টার্ট বিট স্টপ বিট থাকে। আবার অ্যাসিনক্রোনাসের মধ্যে যেরকম স্টার্ট বিট স্টপ বিট থাকে, আইসোক্রোনাসের মধ্যে কি থাকে, স্টার্ট বিট স্টপ বিট থাকে। সিনক্রোনাসের মধ্যে যেরকম সময় ব্যবধান সেম, আইসোক্রোনাসের মধ্যে সময় ব্যবধান সেম। সিনক্রোনাসের মধ্যে তুমি কি করতে, প্যাকেট আকারে পাঠাতে, আইসোক্রোনাসের মধ্যে তুমি কি করবা, প্যাকেট আকারে পাঠাবা। মানে এখানে সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাস দুইটার বৈশিষ্ট্য আছে, দুইটা মিলে আইসোক্রোনাস তৈরি করা হয়েছে, আপডেট, ঠিক আছে। এখানে দেখো সুন্দর করে একটু বলা আছে, শেষ। এখানে আসলে আহামরি আর বোঝার মতো কিছু নাই, জাস্ট দুইটা একসাথে যে পাঠানো হয় সেটাই একটু বলতে পারবো আর কি। আইসোক্রোনাসের সুবিধা অসুবিধা কি, জাস্ট একটু ইয়া করবা। এখানে পার্থক্য দেওয়া আছে, পার্থক্যগুলো আমাদের জানার দরকার নেই। পার্থক্য দরকার নেই। এখন জাস্ট আমাদের এটা করতে হবে, ডাটা ট্রান্সমিশন মোড। একটু আগে হচ্ছে আমরা ডাটা ট্রান্সমিশন মেথড পড়াইছিলাম, মানে কি কি মেথডে বা কি কি উপায়ে তুমি পাঠাতে পারো। এখন হচ্ছে আমরা ডাটা ট্রান্সমিশন মোড পড়বো। ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে ডাটা কমিউনিকেশনের প্রেরক থেকে প্রাপকের নির্দিষ্ট একটা দিকে ডাটা প্রেরণ করা হয়। মানে তুমি কোন দিক বরাবর পাঠাবা, তোমার কাছ থেকে যে ডাটাগুলো পাঠাবা সবাই জানতে পারবে, নাকি কিছু মানুষ জানতে পারবে, নাকি গুটি কয়েক জানতে পারবে, ওই অনুযায়ী ডিপেন্ড করে। ডাটা ট্রান্সমিশন মোড নরমালি 3 ধরনের থাকে। কয় ধরনের থাকে, 3 ধরনের। মানে ডাটা প্রবাহের যে দিকের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন মোড কয় প্রকার, 3 প্রকার। কি কি, একটাকে বলি আমরা সিমপ্লেক্স, একটাকে বলি হাফ ডুপ্লেক্স, একটা বলি ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। ঠিক আছে, তো প্রথমে আমরা সিমপ্লেক্স নিয়ে আলোচনা করবো, দেন ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্স নিয়ে আলোচনা করবো। দেখো সিমপ্লেক্স মানে কি, সিমপ্লেক্স হচ্ছে কি, যে কোনো এক দিক থেকে ডাটা পাস হবে, আমি শুধু ডাটা পাস করতে পারবো, অন্য কেউ আমার ডাটা পাস করতে পারবে না। ব্যাপারটা হচ্ছে এরকম। যেমন আমরা অনেকে রেডিও শুনি না, রেডিওর মধ্যে যে হোস্ট শুধুমাত্র কথা বলে, আর এই কথাগুলো সারা মানুষের কাছে কি করে, পৌঁছায়। কিন্তু মানুষজন যদি কোনো কথা বলে, এটা কি হোস্টের কাছে আসতে পারে না। এটা হচ্ছে একমুখী প্রবাহ বলতে পারো, ওয়ান কাইন্ড অফ। যে কোনো একদিক থেকে ডাটা পাস হবে, কিন্তু অন্য দিক থেকে যদি ডাটা না পাস হয়, তখন আমরা যে ডাটা ট্রান্সমিশন মোডগুলো পাই সেটাকে আমরা কি বলি, মূলত সিমপ্লেক্স মোড বলি। আশা করি বুঝছো।
সিমপ্লেক্স মোড হচ্ছে এমন একটা কমিউনিকেশন মোড যেখানে ডাটা একদিকে প্রেরণ করা হয়। এক্ষেত্রে প্রেরক ও প্রাপক নির্দিষ্ট এবং বিনিময়যোগ্য নয়, অলরেডি বলে ফেলছি। উদাহরণস্বরূপ বলা যায় রেডিওর কথা, তুমি জাস্ট এই চিত্রটা দেখতে বুঝতে পারবে। বুঝছো? রেডিও স্টেশন থেকে বাসা বাড়িতে যে রেডিও গুলো তুমি শোনো ওইখানে ডাটাগুলো আসতে পারবে, বাট তুমি যদি বাসা বাড়িতে তুমি কথা বলো, এই কথাগুলো কি রেডিও স্টেশনে তুমি পৌঁছাতে পারবা না? পারবা না, একমুখী। এটাকে আমরা বলি সিমপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। আশা করি বুঝছো। পরে হাফ ডুপ্লেক্স মানে কি? হাফ ডুপ্লেক্স মানে আমি একজনের কাছে ডাটা পাঠাবো, সে আমার কাছে ডাটা পাঠাবে, কোনো সমস্যা নেই। আমি একজনের কাছে পাঠাতে পারবো, সে আমার কাছে পাঠাতে পারবে, মানে প্রেরক প্রাপকের কাছে ডাটা পাঠাতে পারবে, প্রাপক প্রেরকের কাছে ডাটা পাঠাতে পারবে, কিন্তু একই সময়ে দুইজন পারবে না। একই সময়ে দুইজন পারবে না। আমি যদি ডাটা পাঠাতে চাই, আমি যতক্ষণ না পর্যন্ত পাঠানো শেষ করছি ততক্ষণ পর্যন্ত তার ওয়েট করতে হবে। সে ডাটা পাঠালে আমি বুঝবো না, বা তার ডাটা আসবে না এখানে, ঠিক আছে? আবার সে যতক্ষণ পর্যন্ত আমার কাছে ডাটা পাঠাবে, যতক্ষণ পর্যন্ত তার ডাটা পাঠানো শেষ হয়েছে ততক্ষণ পর্যন্ত আমরা কি করতে পারবো না, আমি নিজে ডাটা পাঠাতে পারবো না। ওয়াকি টকির মতো। কিসের মতো? ওয়াকি টকি। ওয়াকি টকির মধ্যে তুমি দেখবা পুলিশ যখন কথা বলে, কথাটা শেষ হওয়ার পর ওভার বলে। ওভার ওভার মানে তার কথা শেষ, মানে সে আরেকজনকে সিগন্যাল দিয়ে বুঝেছে আমার কথা শেষ, এখন তুমি চাইলে কোনো কিছু বলতে পারো। ব্যাপারটা হচ্ছে এরকম, বোঝা গেছে? এখানে আসলে দুই দিক বরাবরই ডাটা পাস হবে, কোনো সমস্যা নাই, কিন্তু একদিকে ডাটা পাস হলে, যখন এখান থেকে এখানে ডাটা পাস হবে তখন এখান থেকে এখানে আসতে পারবে না, আবার এখান থেকে এখানে ডাটা পাস হলে এখান থেকে এখানে যেতে পারবে। ব্যাপারটা হচ্ছে এরকম, বোঝা গেছে? বলা আছে? পড়বা একটু। আর একটা হচ্ছে ফোল ডুপ্লেক্স। ফোল ডুপ্লেক্স আসলে আমরা সবাই দুই তিনটা করে ইউজ করি, তাই না? সবার কাছে ফোন আছে না? ফোল ডুপ্লেক্স হলে দুইজনের কাছে ডাটা পাঠানো যাবে, দুইজনই দুইজনের কাছে একই সময় ডাটা পাঠাতে পারবে। আমি যখন কথা বলতেছি ফোন একজনের সাথে, সেও কিন্তু আমার সাথে 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 কথা বলতেছে, আর আমি যেই টাইমে তার কাছে ডাটা পাঠাইতেছি কথার মাধ্যমে, সিমিলার ভাবে সেও আমার কাছে কি করতেছে, কথা বলার মাধ্যমে ডাটা পাঠাইতেছে। যদি একই সাথে দুই দিক বরাবরই হয় তখন সেটাকে আমরা কি বলি? ফোল ডুপ্লেক্স ডাটা ট্রান্সমিশন মোড। আশা করি ক্লিয়ার, এখানে বোঝার মতো কিছু নাই। লাভাইন ক্লাসে নাই নাকি? সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবকিছু ক্লিয়ার। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স সবগুলোর একসাথে পার্থক্য দেওয়া আছে। এখানে পড়বা কি কি উদাহরণ, হাফ ডুপ্লেক্সের উদাহরণগুলো কি কি আছে, ফুল ডুপ্লেক্সের উদাহরণগুলো কি কি আছে, সিমপ্লেক্সের উদাহরণগুলো কি কি আছে, বোঝা লাগবে। একদিক থেকে পাঠানো যায়, একদিকে পাঠানো যায় না, এটা বুঝতে হবে, ঠিক আছে? আর ডেটার প্রবাহ, এটা আমাদের করতে হবে, ঠিক আছে? যেগুলো দাগাই দিচ্ছি যে এই দুইটা বললেই হবে, বাদ বাকি আর কিছু লাগবে না। পরে ডেটা ডিস্ট্রিবিউশন মোড। ডেটা যখন আমরা পাঠাবো, বিভিন্ন জায়গার মধ্যে পাঠানোর ইচ্ছা থাকে, যেরকম বর্তমানে আমি তোমাদের লাইভ ক্লাস নিতেছি, তাই না? লাইভ কি আমরা ফেসবুক লাইভ নিতে পারতাম না? প্রাইভেট গ্রুপে না নিয়ে যদি ফেসবুক লাইভ নিতাম কি হইতো? দুনিয়ার সকল মানুষ চাইলে লাইভ দেখতে পারতো, কোনো সমস্যা ছিল না। আর আমার প্রাইভেট গ্রুপে যখন লাইভটা নিতেছি তখন কি সকল মানুষ নিতেছে না, আমার নেটওয়ার্কের আওতাধীন কিছু মানুষ এটা দেখতে পারতেছে, সবাই কিন্তু এটা দেখতে পারতেছে না। এরকম যে মানে কার কাছে আমি পাঠাতে চাইতেছি ডাটাগুলো, কার কাছে আমি
পাঠাতে চাইতেছি না। পাঠানো মানে কি, ডিস্ট্রিবিউশন করে না, ভাগ করা না, কার কাছে আমি ডাটা পাঠাতে চাইতেছি বা পাঠাতে চাইতেছি না, ওই অনুযায়ী ডিপেন্ড করে। ডাটা ডিস্ট্রিবিউশন মোড আছে 3টা। দেখো, ডেটা ট্রান্সমিশনে প্রেরক হতে প্রাপকে ডাটা বিতরণ করা হয়, একে কি বলে, ডাটা ডেলিভারি বা ডিস্ট্রিবিউশন মোড বলে। প্রাপকের সংখ্যা বা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে ডেটা ডিস্ট্রিবিউশন যে মোড বা ডেটা বিতরণ মোড, এটা নরমালি কয় ধরনের, 3 ধরনের, 3 ভাগে ভাগ করা হয়। কি কি? একটাকে বলি আমরা ইউনিকাস্ট, একটাকে বলি মাল্টিকাস্ট, একটাকে বলি ব্রডকাস্ট। ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট। আর প্রকার ব্যাটটা মনে রাখবা, তাইলে হবে। দেখো ইউনিকাস্ট কি, ইউনিকাস্ট কি, আমি শুধু যদি ডাটা, সেন্ডার একজন, রিসিভার একজন, সেন্ডার একজন, রিসিভার একজন, আমি যদি ডাটা একজনের কাছে পৌঁছাইতে চাই, শুধু আমি একজনেরই ডাটা দিব, আর করে দিব না। মেসেজ একজনের পাঠাইতেছি, আর করে পাঠাবো না। কল দিলাম, একজনের কাছে পাঠাইতেছি ডাটাগুলো, আর কারো কাছে পাঠাইতেছি। ওইটা হচ্ছে ইউনিকাস্ট। ওইটা কি ইউনিকাস্ট। ইউনিকাস্টের মধ্যে দেখো, ইউনিকাস্টকে তুমি চাইলে এই যে 1-to-1 ডেলিভারি বলতে পারো, বা এই ডেলিভারি যে মোড, এটা আমরা কি বলতে পারি, 1-to-1 বা পয়েন্ট-টু-পয়েন্ট মোড বলতে পারবো। মানে একজন সেন্ডার, একজনের রিসিভার থাকলে এটাকে আমরা কি বলি, কি বলে এটাকে, ইউনিকাস্ট। ইউনিকাস্টের যে মোডগুলো আছে, ইউনিকাস্টের মোডগুলো সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবকিছুই হইতে পারে। যেমন উদাহরণস্বরূপ এখানে বলা আছে কি, ফেজার, ফ্যাক্স, মোবাইল, টেলিফোন, ওয়াকিটকি, সিঙ্গেল এসএমএস, সবগুলো। ঠিক আছে, উদাহরণগুলো আমাদের বুঝতে করতে হবে। পরে সেন্ডার একজন বা রিসিভার যদি অনেক মানুষ থাকে, সেন্ডার একজন, রিসিভার কি অনেক মানুষ, ফেসবুক লাইভ, ক্লাস নিতেছে একজন বাট ক্লাস করতেছে অনেকজন, এটা কি হবে, এটা আমাদের হবে হচ্ছে ব্রডকাস্ট। এটা কি ব্রডকাস্ট। সেন্ডার একজন, রিসিভার যদি অনেকজন থাকে, তখন এটাকে কি বলে, ব্রডকাস্ট। আমরা বিভিন্ন টিভি শো দেখি না, টিভি শোকে কিন্তু ব্রডকাস্ট বলে, অনেকে নাম শুনে থাকতে পারো, বা ইউটিউবের যে লাইভ বা ফেসবুকের লাইভ, এটাকে অনেক সময় কিন্তু ব্রডকাস্ট বলে। ব্রডকাস্ট মানে সেন্ডার একজন বাট রিসিভার কি অনেকজন। ঠিক আছে, ব্রডকাস্টকে, এটাকে তুমি চাইলে 1-to-all, সিঙ্গেল একজন প্রেরক আর অনেকজন প্রাপক, এটাকে তুমি বলতে পারবা। ঠিক আছে, যেমন টিভি সম্প্রচার মাধ্যম, রেডিও, এগুলো হইতে পারে। আর সবসময় ব্রডকাস্টের মধ্যে মোড সিমপ্লেক্স হবে, মোড সবসময় কি হবে, সিমপ্লেক্স। যেমন টিভির মধ্যে যখন অনুষ্ঠানগুলো দেয়, এটা হচ্ছে ব্রডকাস্ট। অনুষ্ঠানে মানুষজন কথা বলতেছে, বাট আমি কথা যদি বলি, সে কি শুনতে পাইতেছে, পাইতেছে না। এটা আসলে কোন মোডের উদাহরণ, সিমপ্লেক্স মোডের উদাহরণ। মানে ব্রডকাস্টের মধ্যে সবসময় মোড আকারে সিমপ্লেক্স থাকবে, মুখস্থ করতে হবে এটা। যেমন উদাহরণের মধ্যে কি কি আছে, রেডিও, টেলিভিশন, ব্রডকাস্ট ইত্যাদি। ঠিক আছে, মাল্টিকাস্ট, মাল্টিকাস্ট হচ্ছে সেন্ডার একজন, রিসিভার কয়েকজন থাকবে, ঠিক আছে, বাট আমার ইচ্ছা অনুযায়ী আমি মানুষদের কাছে ডাটাগুলো পৌঁছাবো, আর কারো কাছে পৌঁছাবো। যেরকম আমি লাইভ নিতেছি, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্ট, কিন্তু আমি কিন্তু সবার মধ্যে এই ভিডিওটা বিতরণ করতেছি না। আমি আমার নেটওয়ার্কের আওতাধীন বা প্রাইভেট গ্রুপের আওতাধীন যে মেম্বার গুলো আছে, তাদের কাছে এই ভিডিওগুলো যাবে, অন্য কারো কাছে কি যাবে, যাবে না। এটা হচ্ছে আমাদের কি মাল্টিকাস্ট। এটা কি মাল্টিকাস্ট। মাল্টিকাস্ট কি, নেটওয়ার্কের আওতাধীন সকল ডিভাইসে ডাটা না পাঠিয়ে নির্দিষ্ট কিছু ডিভাইসে তুমি যদি ডাটা পাঠাইতে চাও, তখন যে সিস্টেমটা পাবা, সেই সিস্টেমটাকে আমরা কি বলবো, সেই সিস্টেমটাকে আমরা বলবো মাল্টিকাস্ট। বুঝছো কিনা বলো, বা সেই ডিস্ট্রিবিউশনটাকে আমরা কি বলবো, মাল্টিকাস্ট ডিস্ট্রিবিউশন। মাল্টিকাস্ট কিন্তু ওয়ান কাইন্ড অফ ব্রডকাস্টের মতো। তোমাকে একটু কি বলছি, লাইভ দিতেছি মানে এটা কিন্তু ব্রডকাস্টের মতোই, কিন্তু সবার কাছে না পাঠিয়ে কিছু জন মানুষের কাছে পাঠাইছি। ঠিক আছে, আশা করি বুঝছো। এটা তোমাদের দরকার নাই, স্কিপ করবা, একাডেমিকে হইলে দরকার পড়তো। এখন হচ্ছে মিডিয়া।
বা মিডিয়াম মাধ্যম। এতক্ষণ পর্যন্ত আমরা ডাটা কার কাছে পাঠাবো, কিভাবে পাঠাবো, কোন দিক থেকে ডাটা আদান প্রদান হবে, ওই সবগুলো নিয়ে আলোচনা করছি। এখন যে পাঠাবা, মাধ্যম লাগবে না তোমার? মাধ্যম তো লাগবে। তুমি ডাটা এমনিতে এমনি পাঠিয়ে দিতে পারবে না? না, পারবে না। এর জন্য মাধ্যম প্রয়োজন। তো মাধ্যম মেনলি দুই ধরনের থাকে। মাধ্যম কয় ধরনের থাকে? দুই ধরনের। একটা হচ্ছে ওয়্যারলেস মাধ্যম, আর একটা হচ্ছে ওয়্যার যুক্ত মাধ্যম, তার যুক্ত তার বিহীন। ওয়্যারলেস মাধ্যম, এখানে হচ্ছে আমরা ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের উপর ভিত্তি করে ডাটাগুলো পাঠাই, এটা আমরা পরে আলোচনা করব। আর তার যুক্ত মাধ্যম 4 ধরনের আছে তোমাদের বইয়ে। দেখবা টেলিফোন কেবল আছে, কোএক্সিয়াল কেবল আছে, টুইস্টেড পেয়ার কেবল আছে, ফাইবার অপটিক কেবল আছে। আমরা মেইনলি এখানে 3টা নিয়ে আলোচনা করব। টেলিফোন কেবল নিয়ে আলোচনা করার মতো কিছু নাই ওইরকম। আমরা মেইনলি কি করব? কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? হ্যাঁ, এটা তো বললামই। ডাটা কমিউনিকেশনে ব্যবহৃত যে এগুলো আছে, কেবল গুলো আছে কি কি? টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, কার কি? অপটিক্যাল ফাইবার কেবল। টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলে দেখো চিত্রটা দেয়া আছে এখানে। টুইস্টেড পেয়ার কেবল, এটাকে আমরা কেন টুইস্টেড পেয়ার কেবল বলতেছি? টুইস্টেড পেয়ার, পেয়ার মানে কিন্তু জোড়া। পেয়ার মানে কি? জোড়া। টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে একটা জ্যাকেট বা আবরণের ভিতরে অনেকগুলো তার থাকবে, কিন্তু তারগুলো জোড়াই জোড়াই থাকবে। তারগুলো কিভাবে থাকবে? জোড়াই জোড়াই। যদি জোড়াই জোড়াই থাকে তখন এটাকে আমরা কি বলবো? টুইস্টেড পেয়ার কেবল বলবো। আশা করি বুঝছো। জোড়াই জোড়াই থাকলে এটাকে আমরা কি বলবো? টুইস্টেড পেয়ার কেবল বলবো। এখানে একটু লেখাগুলো আসে নাই, হালকা সমস্যা নেই। সিগন্যালের গুণগত মান একক দৈর্ঘ্যে পাক সংখ্যার উপর ডিপেন্ড করে। এখানে পাক সংখ্যা হবে, যদিও ভালো করে আসে নাই। হ্যাঁ, ঠিক আছে। দৈর্ঘ্য নরমালি 100 মিটার পর্যন্ত হইতে পারে, এরকম হয় আর কি। টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে স্পেশাল একটা টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল মানে কি? এখানে যে পেয়ার গুলো আছে এগুলো যদি আরেকটা শিল্ড দেওয়া থাকে, মানে এটা এই সবগুলো যদি আলাদা আলাদা আবরণের মধ্যে থাকে, এই যে এটা একটা আলাদা আবরণের মধ্যে থাকলে, এটাকে আলাদা আবরণীতে থাকলে, এটাকে আলাদা আবরণীতে থাকলে, এটা একটা আলাদা আবরণীতে আছে। আবার এই প্রত্যেকটা আবরণে যদি ওভারঅল বাহিরের একটা জ্যাকেট দিয়ে কি করে থাকে, বা একটা আবরণী দিয়ে যদি ইয়া করে থাকে, কম্বাইন করে থাকে, তখন এটাকে আমরা কি বলি? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। আশা করি বুঝছো। যেমন দেখো, শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের প্রতিটি পেঁচানো যে জোড়া, এই পেঁচানো জোড়াগুলো একটা শক্ত শিল্ড বা আবরণের ভেতর থাকে। ঠিক আছে? এই জন্য এটাকে বলে শিল্ডেড। শিল্ডেড করা। চিত্রটা দেখো, এই যে এই আবরণীটা একটা শিল্ড করা, এই আবরণীটা একটা শিল্ড করা, এই আবরণীটা একটা শিল্ড করা, এই আবরণীটাকে একটা শিল্ড করা। এই প্রত্যেকটা শিল্ড কিন্তু আবার বাহিরের এই যে শিল্ডটা আছে, এই শিল্ড দিয়ে কি করা? পেঁচানো না, আবদ্ধ করা আছে। এই প্রত্যেকটা শিল্ড যদি আলাদাভাবে আবার শিল্ড করা থাকে, যে এটার মাধ্যমে কিন্তু আবার শিল্ড করা আছে সবগুলো, এটার ভিতরে সবগুলো আছে, যদি আবার পেঁচানো থাকে তখন এটাকে কি বলি? শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এতটুকু পড়লেই হবে। আর শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে শিল্ড যেগুলো থাকবে সেগুলো নরমালি কিসের তৈরি হয়ে থাকে? অ্যালুমিনিয়াম বা পলিস্টারের তৈরি হয়ে থাকে। আশা করি বুঝছো, এটা একটু মনে রাখবা। এটা হচ্ছে ইউটিপি। ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, আর এসটিপি মানে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্যগুলো আমাদের একটু মুখস্থ করতে হবে। পার্থক্য কি? এই যে ইউটিপি কেবলের ব্যান্ডউইথ সাধারণত কত হয়? 10 এমবিপিএস হয়। আর আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলের যে ব্যান্ডউইথ কত হয়? 16 এমবিপিএস। এটা আমাদের মুখস্থ করতে হবে। শিল্ডেডের মধ্যে আলাদাভাবে কোনো সুরক্ষা থাকে না, আনশিল্ডেডের মধ্যে কি থাকে? অ্যালুমিনিয়াম অথবা পলিস্টারের তৈরি একটা সুরক্ষা থাকে বা শিল্ড থাকে। ঠিক আছে? এই যেটা বললেই হবে মোটামুটি। আর ইউটিপির মধ্যে যে রেঞ্জের মান থেকে মুখস্থ করতে হবে 100 মিটার। কোএক্সিয়াল কেবল,
কি কোএক্সিয়াল কেবল। চিত্রটা দেখি, এটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। আমরা বাসা বাড়িতে ডিশের তার দেখি নাই, হ্যাঁ, বিভিন্ন চ্যানেলের তার দেখি নাই, দেখছি তো। এই যে চ্যানেলের তারগুলো যেই মানে যেভাবে আসলে তুমি ডিশগুলো টানো বাসা বাড়িতে, কানেক্ট করো টিভির সাথে, ওই ডিশের তারগুলো হচ্ছে কোএক্সিয়াল কেবল। ডিশের তার কি কোএক্সিয়াল কেবল। তুমি দেখবে একটু খেয়াল করে, কোএক্সিয়াল কেবলের সবার ভিতরের দিকে তামার একটা অংশ থাকে, যে এতটুকু এতটুকু হচ্ছে একটা তামার অংশ থাকে। তামার অংশের পর উপরের দিকে এই জায়গার মধ্যে দেখবে একটা ইনসুলেটর আছে, একটা প্লাস্টিকের আবরণী আছে, ঠিক আছে। এর উপর এখানে দেখবে একটু অ্যালুমিনিয়াম কিছু ফুয়েল পেপারের মতো দেখো কোনো কিছু একটা কিছু আছে, ওইটাকে আমরা বলি মেটাল কন্ডাক্টর। কি বলি? মেটাল কন্ডাক্টর। আর সবচেয়ে বাহিরে সবগুলো, এই সবগুলো হচ্ছে একটা জ্যাকেটের মধ্যে কি থাকে, আউটার জ্যাকেটের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকে। যারা কোনো সময় কানেক্ট দিছো, কানেক্ট দেওয়ার পর তোমরা হয়তো দেখতে পারছো। টপিক বাদ দিয়ে লাভ তো লাভ নাই, সবকিছুই পড়ার চেষ্টা করবো। ঠিক আছে, কোএক্সিয়াল কেবলের মধ্যে আমাদের কি কি পড়তে হবে? কোএক্সিয়াল কেবলের মধ্যে কি কি পড়বো আমি একটু বলি। কোএক্সিয়াল কেবলের মধ্যে যে সাধারণত কোএক্সিয়াল কেবল ব্যবহৃত হয় 1 কিলোমিটার পর্যন্ত দূরত্বে। কত কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য আমরা, কত কিলোমিটার পর্যন্ত দূরত্ব এর মধ্যে তুমি যদি ডাটা ট্রান্সফার করতে চাও, 1 কিলোমিটার বা 1000 মিটার পর্যন্ত তুমি যদি ডাটা ট্রান্সফার করতে চাও, তখন তুমি কি করবা? কোএক্সিয়াল কেবল ইউজ করবা, ঠিক আছে। আর এই ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের যে রেট বা ব্যান্ডউইথ যেটাই বলো, সেটা কত? 200 এমবিপিএস, মানে মেগাবিট পার সেকেন্ড। এটা কিন্তু বিট, নট বাইট, ছোট হাতের বি আছে কিন্তু, মনে রাখবা, ঠিক আছে। হ্যাঁ, এতটুকু পড়লেই হবে, আর কিছু লাগবে না কোএক্সিয়াল কেবলের মধ্যে। কোএক্সিয়াল কেবল তো বুঝাইলাম। হ্যাঁ, কোএক্সিয়াল কেবলে আবার দুই ধরনের আছে। কোএক্সিয়াল কেবল একটু চিকন ধরনের কেবল আছে, একটু মোটা ধরনের কেবল আছে। কোএক্সিয়াল যে চিকন ধরনের যে কেবল আছে কোএক্সিয়ালের মধ্যে, দুইটাই কোএক্সিয়াল কেবল, কিন্তু একটা একটু চিকন, একটা একটু কি মোটা। মোটাটাকে আমরা বলি থিকনেট, আর চিকনটাকে আমরা কি বলি? থিননেট, ঠিক আছে। এই যে থিননেট কোএক্সিয়াল কেবলের যে ব্যাস, এটা মুখস্থ করতে হবে। থিননেট কোএক্সিয়াল কেবলের ব্যাস কত? 25 ইঞ্চি। আর থিকনেট কোএক্সিয়াল যে কেবল, এটার ব্যাস কত? সরি, 25 ইঞ্চি না, 0.25 ইঞ্চি। আর থিকনেস যেটা, সেটা কত? 0.5 ইঞ্চি, ঠিক আছে। আর থিননেট যে কোএক্সিয়াল কেবল আছে, এটা কি করে? কোন রিপিটার ছাড়া সর্বোচ্চ 185 মিটার পর্যন্ত ব্যবহার করা যায়, রিপিটার ছাড়া। রিপিটার মানে একটা সাউন্ড বক্স থাকে বা কিছু একটা বক্স থাকে, দেখবা ডিশের তার যখন ইউজ করে তখন দেখবা এই ছোট ছোট ফায়ার বক্স বলি সম্ভবত এটাকে, এই ছোট ছোট বক্স থাকে, বুঝছো? এটা হচ্ছে রিপিটার বলতে পারো, ওয়ান কাইন্ড অফ। রিপিটার ছাড়া সর্বোচ্চ তুমি কতটুকু পর্যন্ত ইউজ করতে পারবে? 185 মিটার পর্যন্ত ইউজ করবে। 185 মিটারের মধ্যে আরেকটা রিপিটার দিতে হবে, নাহলে কাজ করবে না, ঠিক আছে। আর এই যে থিননেটকে তুমি চাইলে 10/2 নেটওয়ার্ক বলতে পারবা। থিননেটকে তুমি চাইলে কি বলতে পারবা? 10/2 নেটওয়ার্ক বলতে পারবা। এখানে 10 যেটা, 10 হচ্ছে 10 এমবিপিএস বা ব্যান্ডউইথ বোঝাই, আর 2 হচ্ছে কেবলের দৈর্ঘ্য বোঝাই। তো কি বোঝাই? কেবলের দৈর্ঘ্য। 185 মিটার বা 200 মিটারের যে কাছাকাছি, এটা হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে। আর থিকনেটের মধ্যে বেশ কত সেটা বললাম। আর থিকনেটের ক্ষেত্রে রিপিটার ছাড়া এটা 500 মিটার পর্যন্ত ইউজ করা যায়। রিপিটার ছাড়া কত পর্যন্ত ইউজ করা যায়? 500 মিটার পর্যন্ত ডাটা আদান প্রদান করা যায়। রিপিটার ইউজ করলে মাঝখানে আরো ভালো হয়। এটা আমরা ডিশের ক্ষেত্রে সম্ভবত এটা ইউজ করা হয় 500 মিটার পর্যন্ত, কারণ বারবার তুমি যদি আবার রিপিটার ইউজ করো, তোমার তো খরচ হবে বেশি। থিকনেটকে আমরা কি বলি? 10/5 বলি। 10 মানে হচ্ছে এর স্পিড, 10 এমবিপিএস, আর 5 হচ্ছে কি তারের যে দৈর্ঘ্য হচ্ছে 500 মিটার, বুঝছো? বা 1 কিলোমিটার পর্যন্ত এটা ডাটা ট্রান্সফার করা যায়, একটু মুখস্থ করবো, ঠিক আছে। আর এখানে যে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে ডাটা ট্রান্সফারের যে রেট, ডাটা ট্রান্সফারের রেট কত হইতে পারে? 200 এমবিপিএস পর্যন্ত হইতে পারে। কোএক্সিয়াল কেবল
তো বুঝাইলাম আমি থিন নেট থিক নেট। ফাইবার অপটিক কেবল, ফাইবার অপটিক কেবল মানে বুঝো, বাসা বাড়িতে আমরা যে ইউজ করি ওয়াইফাই, ওয়াইফাই এর মধ্যে আমরা যে তারগুলো ইউজ করি এটাকে আমরা অপটিক্যাল ফাইবার কেবল, ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবলের মধ্যে ডাটা ট্রান্সমিশন গুলো হয়ে হচ্ছে আলোর সাহায্যে। কিসের সাহায্যে? আলোর সাহায্যে। আশা করি বুঝছো। এই জন্য এখানে দেখবে অপটিক শব্দটা আছে, অপটিক মানে কিন্তু আলো। ঠিক আছে। আর এখানে অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার হচ্ছে বিদ্যুৎ অপরিবাহী, এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, এটা একটু মনে রাখা লাগবে। আর অপটিক্যাল ফাইবার নরমালি কাচের তৈরি হয়। কিসের তৈরি? কাচের তৈরি। কেন? এখানে আলোর পূর্ণ বন্ধনের প্রতিফলনের মাধ্যমে আসলে ডাটাগুলো পাস করা হয়। এখন পূর্ণ বন্ধনের প্রতিফলন কি জানার আপাতত দরকার নাই, ঠিক আছে। আর এখানে যে আলোটা ইউজ করা হয় সেই আলো দেখো এখানে বলছে অবলোহিত আলোর একটি রেঞ্জের ভিতর, মানে 1300 থেকে 1500 ন্যানোমিটার অপটিক্যাল ফাইবার বেশ স্বচ্ছ, যার মধ্যে দিয়ে পূর্ণ বন্ধনের প্রতিফলনের মাধ্যমে শোষণজনিত কোনো লস ছাড়াই অনেক দূর পর্যন্ত সিগন্যাল প্রেরণ করা যায়। আশা করি বুঝছো। অবলোহিত আলোর মাধ্যমে পাঠানো হয়। এখানে যে রেঞ্জ, রেঞ্জের মান কত? 1300 থেকে 1500। বুঝতে পারবে এটা, চিত্র দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার, এরকম থাকে। আলোর রশ্মি, আলোক রশ্মির মাধ্যমে কি হয়? ডাটাগুলো পাস হয়। আর এই যে ছোট ছোট অংশগুলো আছে এটাকে তুমি জুম করে দেখলে এরকম পাবা। আমাদের এটা দরকার নাই, জাস্ট জানার জন্য জানলেই হবে। দেখো এতক্ষণ পর্যন্ত কিন্তু আমরা তারযুক্ত মাধ্যম নিয়ে কাজ করছি। এই যে ডাটা ট্রান্সমিশনের যে মিডিয়াম বা মাধ্যমগুলো কি কি ছিল? তারযুক্ত আর তারবিহীন। এই সবগুলো নিয়ে আমরা আলোচনা করে ফেলছি। তারবিহীন কি নিয়ে আলোচনা করছি? তারবিহীনের মধ্যে কোনো কি থাকে না? তার থাকে না। এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বা তরঙ্গের মাধ্যমে কি হয়? ডাটাগুলো পাস হয়। তো ফ্রিকোয়েন্সি আর তরঙ্গের মধ্যে কিভাবে পাস হয় আমাদের জানা দরকার নাই। এখানে কিছু কিছু উদাহরণ আছে, সেটাকে আমরা বলি রেড ওয়েভ, মাইক্রোওয়েভ, ইনফ্রারেড। আমাদের এই ইয়েগুলো মুখস্থ করতে হবে আর কি একটু। রেড ওয়েভ, দেখো রেড ওয়েভের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো জাস্ট একটু মনে রাখবা। রেড ওয়েভ কিন্তু আমাদের মানবজাতির জন্য একটু ক্ষতিকর, বিশেষ করে বাচ্চাদের জন্য ক্ষতিকর। রেড ওয়েভ বিল্ডিং বা দেয়াল ভেদ করতে পারে, বিল্ডিং ভেদ করতে পারে। তুমি চিন্তা করো ডাটা ট্রান্সমিশনের ক্ষেত্রে। সুতরাং এটি ইনডোর বা আউটডোর উভয় যোগাযোগের জন্য কি ব্যবহৃত হয়? আমরা ফোন ইউজ করি না? ফোন ইউজ কিন্তু এখানে রেডিও, মাইক্রোওয়েভ এগুলোর মাধ্যমে ইউজ করা হয়, তারবিহীন মাধ্যম। একজনের সাথে আরেকজন তুমি কথা বলতেছো, কমিউনিকেশন, তার লাগছে এখানে ফোনের মাধ্যমে। টেলিফোনের মধ্যে তার লাগতো, বাট এখানকার ফোনগুলোর মধ্যে কিন্তু তার লাগে না। কি হইলে হয়? তার ছাড়া নর্মালি করা যায়, মানে ওয়্যারলেস। এটা হচ্ছে রেডিও, মাইক্রোওয়েভ এগুলোর মধ্যে হয় আর কি। ট্রান্সফার ও রিসিভার একই সরলরেখায় থাকার প্রয়োজন নেই। একজন আছে বাংলাদেশে, আরেকজন আছে আমেরিকায়, কোনো সমস্যা নেই। রেডিও ওয়েভ বায়ুমণ্ডল দ্বারা শোষিত হয় না, পরে বায়ুমণ্ডল দ্বারা সামনে কি হয়? সামান্যই প্রভাবিত হয়। বায়ুমণ্ডল থাকলে কোনো সমস্যা নেই, সামান্য প্রভাবিত হবে। জাস্ট একটু পড়লেই হবে। রেডিও ওয়েভের কিছু ব্যবহার আছে। কোথায় কোথায় রেডিও ওয়েভ ইউজ করা হয়? এই যে একটু আগে আমি তোমাকে বললাম, রেডিও বা বেতার যন্ত্রের মধ্যে ইউজ করা হয়, মোবাইল যোগাযোগের লিঙ্ক স্থাপনের ক্ষেত্রে ইউজ করা হয়, টেলিভিশন ব্রডকাস্টিং এর ক্ষেত্রে ইউজ করা হয়, ইন্টারনেট সংযোগের জন্য টাওয়ার টু টাওয়ার রেডিও লিঙ্ক ব্যবহার করা হয়। যখন একজন প্রেরক এবং অনেকগুলো রিসিভার থাকে তখন মাল্টিকাস্টিং এর জন্য রেডিও ওয়েভ দরকারি। এবং ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, WAN পরে পড়বো এগুলা। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এর ক্ষেত্রে আমরা কি করি? রেডিও ওয়েভ ইউজ করি, ঠিক আছে। মাইক্রোওয়েভ, মাইক্রোওয়েভ হচ্ছে ওয়্যারলেস একটা মাধ্যম, বাট মাইক্রোওয়েভের মধ্যে কি করতে পারে না? মাইক্রোওয়েভ একটা ঝামেলা হচ্ছে মাইক্রোওয়েভ বাঁকা চলতে পারে না, একটু মনে রাখবা। মাইক্রোওয়েভ কি করতে পারে না? বাঁকা পথে চলতে পারে না, কিন্তু রেডিও ওয়েভ কিন্তু বাঁকা পথে চলতে পারে, কোনো সমস্যা নেই। মাইক্রোওয়েভ সিস্টেম মূলত কি? দুটি ট্রান্সসিভার দিয়ে গঠিত। এর একটি সিগন্যাল ট্রান্সমিট, অন্যটি কি রিসিভ করার জন্য কাজে লাগে। একজন সিগন্যাল ট্রান্সমিট করতে কাজে লাগে, আরেকজন রিসিভ করতে কাজে লাগে। সিগন্যাল জেনারেটর, রিসিভার, দুটি বলতে পারে। মাইক্রোওয়েভের মাধ্যমে প্রেরক ও প্রাপকের মধ্যে কোনো বাধা থাকলে ডেটা ট্রান্সমিশন হতে পারে না। মাইক্রোওয়েভ বলে কি হবে না? বাধা থাকলে ডেটা ট্রান্সমিশন হবে না। আর মাইক্রোওয়েভের অ্যান্টেনা বড় কোনো ভবন বা টাওয়ারের উপর বসানো হয়, যাতে কি সিগন্যাল অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে। আশেপাশে বাধা থাকলে কিন্তু মাইক্রোওয়েভ পাস হইতে পারে না। এই জন্য মাইক্রোওয়েভের যে টাওয়ার গুলো দেখবে অনেক বড় বড় বিল্ডিং এর উঁচুই রাখা হয়, যাতে কি করতে পারে? এটা কাজ করতে পারে। আশা করি বুঝছো, নাইলে সিগন্যাল ভালো করে পৌঁছাবে না।
আশেপাশে বাধা থাকলে আটকে যাবে এটা। মাইক্রোওয়েভ তো বললাম, মাইক্রোওয়েভের কিছু ব্যবহার বা সুবিধা আছে। ব্যান্ডউইথ অনেক বেশি, তাই এটি বিপুল পরিমাণ তথ্য একসাথে কি করতে পারে, ট্রান্সমিট করতে পারে। কোনো প্রকার কেবলের প্রয়োজন হয় না, যেহেতু এটা ওয়্যারলেস মাধ্যম। এমন হয় পাহাড়ি বা দূরবর্তী অঞ্চলে যোগাযোগের জন্য এটা সবচেয়ে বেশি কি সুবিধাজনক। কেন? তোমরা কি ক্লাসে আসো নাকি আমি একাই বক বক করতেছি? আবু হোসেন আছো, আর কেউ আছো? বাংলা রিডিং তো বোরিং টপিক, কিছু করার নাই, মনে রাখা লাগবে। দেখো, পাহাড়ি বা দূরবর্তী অঞ্চলের ক্ষেত্রে, পাহাড়ি অঞ্চলের মধ্যে আসলে আহামরি ওরকম ভাবে কি থাকে না। পাহাড়ি অঞ্চলের মধ্যে তুমি যে টাওয়ার রাখে দাও, অনেক বড় পাহাড়ের উপর টাওয়ার রাখে দিছো, এখানে বাধা পাওয়ার কোনো ইয়ে আছে? কারণ পাহাড় কিন্তু সবকিছু থেকে উঁচু থাকে, গাছপালা বলো বা যত প্রকার বাড়ি, ঘর বাড়ি আছে, বিল্ডিং আছে, সবকিছুতে উঁচু থাকে। যার ধরুন পাহাড়ি অঞ্চলের মধ্যে এটা ইউজ করা সবচেয়ে কি বেশি সুবিধাজনক। ঠিক আছে। আর মাইক্রোওয়েভের অসুবিধা হচ্ছে এটা বাঁকা পথে চলতে পারে না, এটা তো অলরেডি আমি বললাম। ইনফ্রারেড, ইনফ্রারেডের কিছু সুবিধা হচ্ছে এটা দামে সস্তা, অল্প টাকায় তুমি কাজ করতে পারবা। বিদ্যুৎ শক্তির এখানে কোনো প্রয়োজন হয় না, বাট বাদ বাকিগুলোর ক্ষেত্রে বিদ্যুৎ শক্তির প্রয়োজন নেই। সিগন্যাল জেনারেট করতে গেলে বিদ্যুৎ লাগে। বাট ইনফ্রারেডের মধ্যে এটা সবচেয়ে বেশি আমাদের মুখস্থ করতে হবে যে স্বল্প দূরত্ব বা দূরত্ব যদি অনেক কম থাকে, এই কম দূরত্বে সবচেয়ে বেশি ভালো কাজ করে। ইনফ্রারেড কত মিটার পর্যন্ত ভালো কাজ করে? 10 মিটার পর্যন্ত, মুখস্থ করতে হবে। অসুবিধা কি? অধিক দূরত্বে ট্রান্সমিট করতে পারে না, ট্রান্সমিট ও রিসিভারের মধ্যে কোনো প্রতিবন্ধক থাকলে কাজ করে না, বাধা থাকলে কোনো কাজ হবে না। ইনফ্রারেডের ব্যবহার কোথায় আছে? রেডিওতে আছে, টিভিতে আছে, এসিতে আছে। যেমন টিভির রিমোট ইউজ করি না আমরা, অল্প দূরত্বের ক্ষেত্রে ইউজ করা যায় এটা। তুমি যদি 300 মিটার দূর থেকে টিভির মধ্যে টিভির রিমোট দিয়ে ক্লিক করো, কাজ করবে? এটা করবে না। এসির রিমোট ইউজ করি না, এই রুমের মধ্যে এসি আছে, আমি যদি এসির রিমোটের মধ্যে ক্লিক করি এসি চলবে। বাট আমি যদি 3 তলার, এটা 4 তলা আর কি, ধরো আমি নিচতলা গেলাম, নিচতলার মধ্যে গিয়ে যদি আমি ক্লিক করি, কাজ করবে? করবে না, স্বল্প দূরত্বে কাজ করে। এসির রিমোট তোমাকে যদি একটু দেখাই, এই যে এসির রিমোটের মধ্যে কিন্তু এখানে একটা ছোট একটা বাতের মতো একটা অপশন থাকে, বুঝছো? তুমি যখন এখানে ক্লিক করবা, ক্লিক করলে এসে চলবে। তো ক্লিক করার সাথে সাথে দেখবে এখানে একটা আলোর ঝলকানি দেখা যেতেছে, বুঝছো? এটা হচ্ছে ইনফ্রারেড। এটা কি ইনফ্রারেড বা অবলোহিত রশ্মি, যেটাই বলো। তো ইনফ্রারেড ব্যবহার করা হয় রিমোট, রিমোটের ক্ষেত্রে ইউজ করা হয়। টিভির রিমোট হইতে পারে, এসির রিমোট হইতে পারে, রেডিওর ক্ষেত্রে ইউজ করা হয়। কম্পিউটার তারবিহীন কিবোর্ড এবং মাউসের ক্ষেত্রে ইউজ করা হয়, তারবিহীন কিবোর্ড বা মাউসের ক্ষেত্রে ইউজ করা হয়। এই যে আমি মাইক্রোফোন নিয়ে তোমাদের সাথে কথা বলতেছি না, মাইক্রোফোন কিন্তু এটা তারবিহীন, এটার সাথে ফোনের যে কানেকশন এটা কিন্তু ডাইরেক্ট কানেক্টেড না। কিন্তু আমি যদি বাইরে চলে যাই, আসবে? আসবে না। নির্দিষ্ট একটা এরিয়া আছে, যে এরিয়া পর্যন্ত এটা কাজ করবে। এখানে হচ্ছে ইনফ্রারেড রশ্মি আছে, এই জন্য এটা কাজ করতে পারতেছে। তারবিহীন কিবোর্ড আছে, মাউস আছে, প্রিন্টার আছে, ওই ক্ষেত্রে আমরা কি ইউজ করি? ইনফ্রারেড ইউজ করি। ব্লুটুথ, ব্লুটুথ কি? ব্লুটুথ হচ্ছে তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তারবিহীন মানে ওয়্যারলেস, আর পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে আমরা PAN বলি। দ্যাট মিন্স ব্লুটুথ হচ্ছে WPAN, দ্যাট মিন্স ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে। প্রোটোকল ব্যবহার করে স্বল্প দূরত্বে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে আমরা ইউজ করা হয়। আর ব্লুটুথের IEEE স্ট্যান্ডার্ড আছে, কি আছে? IEEE স্ট্যান্ডার্ড। IEEE স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15।
আর ব্লুটুথের কি থাকে, সাধারণ রেঞ্জ থাকে। এগুলো কিন্তু আমার মুখস্থ করতে হবে। ব্লুটুথের রেঞ্জ কত? 3 থেকে 10 মিটার। এই যাবৎ ব্লুটুথের সবচেয়ে যত প্রকার ভার্সন বেরিয়েছে, এই ভার্সনের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় ভার্সন কত? 5.3। এটা মুখস্থ করতে হবে, যেটা বর্তমানে বিদ্যমান। এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে, এটা মুখস্থ করতে হবে। আর ব্লুটুথ আবিষ্কার করছে কে? 1945 সালে এরিকসন এই পদ্ধতি সর্বপ্রথম কি করছে? আবিষ্কার করছে। এটা আমাদের মুখস্থ করতে হবে। এন্ড ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নাম অনুসারে, ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের কি করছে? ব্লুটুথের নামে এই নামকরণ করা হয়েছে। ডেনমার্কের রাজা হারাল্ড ব্লুটুথের নামে এর কি করা হয়েছে? নামকরণ করা হয়েছে। এটা মুখস্থ করতে হবে। ওয়াইফাই হচ্ছে ওয়্যারলেস। ওয়াইফাই এর পুনরূপ কিন্তু আছে। ওয়াইফাই পুনরূপ কি? ওয়্যারলেস ফিডেলিটি। এই ওয়াইফাই কে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক বলি বা ল্যান বলি। লোকাল এরিয়া নেটওয়ার্কের অন্তর্ভুক্ত ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্ক, দ্যাট মিন্স WLAN। এর সাহায্যে কম্পিউটার বা ডিজিটাল বৈদ্যুতিক বহনযোগ্য ডিভাইস গুলো, যেমন ল্যাপটপ, কম্পিউটার, ভিডিও গেমস কনসোল, স্মার্টফোন কিংবা ডিজিটাল অডিও প্লেয়ার সহজ ইন্টারনেট সাথে কি করা যায়? সংযুক্ত করা যায়। ওয়াইফাই এর যে স্ট্যান্ডার্ড, IEEE এর যে স্ট্যান্ডার্ড, এটা কত? 802.11 মুখস্থ করতে হবে এটা। বিভিন্ন পোর্টেবল ডিভাইস ছাড়াও ফিক্সড ডিভাইসের মাধ্যমে এই নেটওয়ার্ক তৈরি করা যায়। ওয়াইফাই এর সিম্বল তো জানোই, জাস্ট দেখানোর জন্য লিখে রাখলাম আর কি। আরেকটা কি? এর কাভারেজ এরিয়া আছে। ওয়াইফাই এর যে টাওয়ার, ওয়াইফাই এর যে রাউটার থাকে, এই রাউটারের আশেপাশের 200 মিটার পর্যন্ত এটা বিস্তৃত হতে পারে। বাসাবাড়ি বা অফিসের যদি একটা রাউটার থাকে, এই রাউটারের আশেপাশে 200 মিটার এরিয়া পর্যন্ত এই রাউটারটা কভার করতে পারে। পরবর্তী এরিয়া কভার করার জন্য আবার আলাদাভাবে আমাদের কি লাগে? রাউটার লাগে। আর এটা হচ্ছে যার সাথে ডিভাইস গুলো যুক্ত থাকে আর কি। ওয়াইফাই নেটওয়ার্ক ভুক্ত এলাকা বা অঞ্চলকে আমরা কি বলি? ওয়াইফাই হটস্পট বলি। ওয়াইফাই হটস্পট বলি। চাইলে এটা মনে রাখতে পারো, না রাখলে সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন। নেক্সটে যাই। ওয়াইম্যাক্স এর পুনরূপ লাগবে আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। মুখস্থ করতে হবে এটা, আমার নিজের উচ্চারণ করতে সমস্যা হচ্ছে। এটি বর্তমান সময়ে সবচেয়ে সর্বাধুনিক উচ্চগতির ব্রডব্যান্ড ইন্টারনেট প্রোটোকল সার্ভিস। পরে কি এটা? WMAN, এটাকে WMAN বলা হয়। কি বলা হয়? WMAN। DSL বা ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন প্রযুক্তি ব্যবহার করে দ্রুতগতি ইন্টারনেট সেবা প্রদান করা হয়। ওয়াইম্যাক্স, এই ওয়াইম্যাক্স এর IEEE স্ট্যান্ডার্ড কত? 802.16। এটা মুখস্থ করতে হবে। এটা আসছে কোন এক জায়গায়, দেওয়া নাই। এই যে ওয়াইম্যাক্স মেইনলি দুই ধরনের হয়ে থাকে। একটাকে বলি আমরা ফিক্সড ওয়াইম্যাক্স, আর এটাকে বলি মোবাইল ওয়াইম্যাক্স। ঠিক আছে? মোবাইল ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় স্মার্টফোন, ল্যাপটপ। যে মোবাইল ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেটের মতো পোর্টেবল ডিভাইসে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দিতে। যে এইগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করি? মোবাইল ওয়াইম্যাক্স ইউজ করি। ঠিক আছে? এটা ইউজ করা যায়। আর অন্যদিকে ফিক্সড ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় কোথায়? আবাসিক বা বাণিজ্যিক এলাকায় ইন্টারনেট সংযোগ দিতে। আবাসিক বা বাণিজ্যিক এলাকায় ইন্টারনেট সংযোগ দিতে আমাদের ইউজ করা হয় ফিক্সড ওয়াইম্যাক্স ইউজ করা হয়। এর কভারেজ এরিয়া স্থির ও বড়। পাহাড়ি অঞ্চল কিংবা কেবল স্থাপনের জন্য দুর্গম এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা স্থাপনের জন্য ওয়াইম্যাক্স কি একটা সহজ সমাধান। আর ওয়াইম্যাক্স এর যে কভারেজ এরিয়া কত হয়ে থাকে? 50 থেকে 90 কিলোমিটার পর্যন্ত এটা হয়ে থাকে। এটা মুখস্থ করতে হবে আমাদের। ওয়াইম্যাক্স সাধারণত দুইটা অংশ থাকে। ওয়াইম্যাক্স এর অংশ থাকে কয়টা? দুইটা। একটাকে বলি আমরা বেস স্টেশন, আর এটাকে বলি রিসিভার।
ওয়াইম্যাক্স এর অংশ দুইটা, একটা বেস স্টেশন আর একটা কি রিসিভার। বেস স্টেশন কি দেওয়া আছে এখানে, একটা ইনডোর ডিভাইস ও আউটডোর টাওয়ার নিয়ে গঠিত বেস স্টেশনটা। এটি মিডিয়া অ্যাক্সেস বা কন্ট্রোল, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল বা ম্যাক হিসেবে কাজ করে এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুসারে আপলোডিং ও ডাউনলোডিং ব্যান্ডউইথ নির্ধারণ করে। প্রতিটি বেস স্টেশনের কভারেজ এরিয়া কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে? বেস স্টেশনের কভারেজ এরিয়া এটা আমাদের মুখস্থ করতে হবে, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে। পরে রিসিভার, ওয়াইম্যাক্স এর সিগন্যাল গ্রহণের জন্য অ্যান্টেনা যুক্ত ওয়াইম্যাক্স রিসিভার রয়েছে যা কম্পিউটার বা ডিভাইসে যুক্ত থাকে। কখনো কখনো তার ডিভাইসে বিল্ট ইনও থাকে, মানে অটোমেটিক থাকে আর কি। এটি পোর্টেবল অর্থাৎ পরিবহনযোগ্য হয়ে থাকে। এখানে আর বিস্তারিত কিছু দরকার নেই আমাদের। এখানে ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স এদের সবগুলো একসাথে চার্ট দেওয়া আছে এখানে। তো ব্লুটুথের স্ট্যান্ডার্ড এটা আমাদের মুখস্থ করতে হবে। ফ্রিকোয়েন্সি প্রত্যেকটার কত মুখস্থ করতে হবে, ফ্রিকোয়েন্সি কিন্তু আগে ছিল না। স্পিড কত এটা মুখস্থ করতে হবে। রেঞ্জ কোনটা, রেঞ্জ কত সেটা মুখস্থ করতে হবে। পরে নেটওয়ার্কের টাইপ, কোনটা নেটওয়ার্কের টাইপ কি সেটা আমাদের মুখস্থ করতে হবে। ঠিক আছে। একটা হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, একটা হচ্ছে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর একটা হচ্ছে ম্যান মানে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। পুরো একটা শহরের যে নেটওয়ার্ক সিস্টেম সেটাকে আমরা কি বলি, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বলি। যেগুলো দাগাইতেছি মুখস্থ করতেই হবে, নাহলে হবে না। ব্লুটুথের সুবিধা অসুবিধা সবকিছু দেওয়া আছে, তুমি চাইলে একবার দেখতে পারো, না দেখলেও সমস্যা নেই। তারযুক্ত মাধ্যম, তারবিহীন মাধ্যমের কিছু বৈশিষ্ট্য আছে, পার্থক্য আছে, চাইলে দেখতে পারো। মোবাইল জেনারেশন, বর্তমান প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে নরমালি দুই ভাগে ভাগ করা যায়। প্রচলিত যে মোবাইলের যে আছে প্রযুক্তি আছে, ফোন প্রযুক্তি। ফোন প্রযুক্তি মেইনলি দুই ধরনের, একটা কি বলি আমরা জিএসএম, আর এটাকে বলি সিডিএমএ। জিএসএম মানে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, আর সিডিএমএ মানে কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। দুইটা মুখস্থ করতে হবে আমাদের, 15 গুলো আর কি মেইনলি। পরে জিএসএম এবং সিডিএমএ এদের তুলনা বা এই চারটা মুখস্থ করলেই হবে। এই দুইটা টপিক সম্পর্কে আমার পূর্ণ ইয়ে হয়ে যাবে। 15 কি এটা লাগবে আমাদের। পরে ডেটা ট্রান্সমিশন, ডেটা ট্রান্সফার রেট দ্যাট মিন্স ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ কত সেটা মুখস্থ করতে হবে। পরে বিদ্যুৎ খরচ, কার বিদ্যুৎ খরচ কত, একটা হচ্ছে প্রায় 2 ওয়াট, আরেকটা কি 200 মাইক্রোওয়াট। এভারেজ এরিয়া, কে কতটুকু পর্যন্ত এরিয়া কভার করতে পারে, একটা হচ্ছে 35 কিলোমিটার পর্যন্ত, আরেকটা কি 110 কিলোমিটার পর্যন্ত। ঠিক আছে, এতটুকু পড়লেই হবে, আর বাদ বাকি কিছু লাগবে না। মোবাইলের মধ্যে জেনারেশন আছে। মোবাইলের কিন্তু এখন পর্যন্ত বা বর্তমান যত প্রকার টিয়া আবিষ্কার হইতেছে সবকিছুর জেনারেশন আছে। 5টা জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন। যারা সি প্রোগ্রামিং পড়ছো, সি প্রোগ্রামিং এর মধ্যে কিন্তু এগুলো ছিল। তো প্রথম জেনারেশনের যে সাল এটা মুখস্থ করতে হবে একটু, এটা মনে রাখবা। ফার্স্ট জেনারেশন নিয়ে কিছু আলোচনা করা আছে। ফার্স্ট জেনারেশনের মধ্যে কি কি আছে দেখো। এই প্রজন্মে নরমালি অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয়। কোন জেনারেশনের মধ্যে অ্যানালগ পদ্ধতির রেডিও সিগন্যাল ব্যবহৃত হয় কোশ্চেনে আসে, মুখস্থ করতে হবে এটা। পরে মাইক্রোপ্রসেসর এবং সেমিকন্ডাক্টর প্রযুক্তি যে সময় ব্যবহার করা হয়েছে, মাইক্রোপ্রসেসর আর সেমিকন্ডাক্টর প্রযুক্তি ব্যবহার করা শুরু হয়েছে এখান থেকে আর কি। এটা আমাদের একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর কিছু লাগবে না, দরকার নেই, যেটা পড়লেই হবে। সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এটা। এমএমএস বা এসএমএস সেবা কার্যক্রম শুরু হয়েছে কোথা থেকে? সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ থেকে। আর সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের যে সাল 1990 থেকে 2000, এটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, আর কি মুখস্থ করতে হবে এখান থেকে? আর কিছু লাগবে না, এটা পড়লেই হবে আপাতত। থার্ড জেনারেশনের যে ল্যাঙ্গুয়েজ এর কি ছিল, সরি ল্যাঙ্গুয়েজ না, থার্ড জেনারেশনের যে ইয়াটা রেঞ্জটা সেটা কত? 2001 থেকে 2008। থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজের থার্ড জেনারেশনের যে স্পিড, ডাটা স্থানান্তরের যে গতি, সেটা কত? 2 Mbps এর অধিক। এটা একটু মুখস্থ করতে হবে। মোবাইল ব্যাংকিং, ই কমার্স ইত্যাদি সেবা কার্যক্রম শুরু হয়েছে মূলত এই থার্ড জেনারেশনের ইয়া থেকে আর কি বলে
থার্ড জেনারেশন প্রযুক্তি থেকে। ঠিক আছে, আর কি পড়বো? এখান থেকে আর কিছু লাগবে না, দরকার নেই আর। পরে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, বর্তমানে যেটা চলতেছে 2009 থেকে বর্তমান পর্যন্ত, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মানে 4G। 4G আমরা শুনি নাই? ফার্স্ট জেনারেশন মানে 1G, 2G, 3G, 4G, বুঝছো? এমসিকিউ এর মধ্যে আমি ক্লাসের মধ্যে যা বলতেছি এগুলোই আসে, আমি আলাদাভাবে এখানে এমসিকিউর কোনো কিছু রাখি নাই, কারণ আমি এখান থেকে মানে সবগুলো ডাটা ইনফরমেশন, মানে সবগুলো আসলে ইনফরমেশন রিলেটেড। যদি কিছু প্র্যাকটিসিং থাকতো বা বোঝার মতো কিছু থাকতো, আমি এমসিকিউ রাখতাম, কিছু প্র্যাকটিস করে তো অটোমেটিক তোমরা মোটামুটি কভার হয়ে যেত। আর এখানে আসলে সবকিছু আসলে ইনফরমেটিভ, তো কিছু মুখস্থ করতে হবে, কিছু করার নাই। ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা কি 4G। 4G এর গতি নরমালি 3G এর চেয়ে কত গুণ বেশি হয়ে থাকে? 50 গুণ। চাইলে একটু মুখস্থ করতে পারো। আর এর যে ব্যান্ডউইথ বা স্পিড, প্রকৃত ব্যান্ডউইথ কত? 10 Mbps এর কাছাকাছি। ঠিক আছে, এটা কখন কোথায় ইউজ করা হয়? এই যে টেলিভিশনের অপেক্ষাকৃত উন্নত মানের ছবি বা ভিডিও লিঙ্ক প্রদান করার জন্য ইউজ করা হয়। আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক সিস্টেমের ক্ষেত্রে ইউজ করা হয়। সবকিছু মুখস্থ করার দরকার নাই। যেগুলো আমি টেবিল করতেছি এবং স্টার দিতেছি, সেগুলো শুধু তুমি 2-3 বার পড়বা, 2-3 বার পড়লেই হবে, আর কিছু লাগবে না। চাইলে একবার লিখতে পারো। এত দরকার নেই তোমাদের। একটা এমসিকিউ এখানে আছে, চাইলে দেখতে পারো, ইজি। ডেটা কমিউনিকেশন কি? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, বুঝছি না? এটা দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের যে বিনিময়, সেটাকে আমরা কি বলতাম? ডেটা কমিউনিকেশন বলতাম। ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ মানে কি? তো ডেটা প্রবাহের হার, এক সেকেন্ডে কতটুকু ডেটা প্রবাহিত হইতেছে সেটা বোঝায়। ঠিক আছে, পরে বিপিএস, বিপিএস এর পুনরূপ কি? বিট পার সেকেন্ড। এই যে প্রথমটার মধ্যে আছে। এই রিলেটেড কিছু এমসিকিউ এখানে জাস্ট রাখছি আমি, বেশি বেশি কিছু রাখি নাই, কারণ সবকিছু আসলে ইনফরমেটিভ, বুঝছো? যেমন বিপিএস এর পুনরূপ যদি না জানো এমসিকিউ তুমি দাগাইতে পারবা? পারবা না। ব্যান্ডউইথ মানে কি সেটা তুমি যদি না বোঝো দাগাইতে পারবা? পারবা। ডেটা কমিউনিকেশন কি বুঝে আসছি না আমি? এটা যদি তুমি না বোঝো লিখতে পারবা বা দাগাইতে পারবা? পারবা। সবকিছু আসলে ইনফরমেটিভ, বুঝছো? আশির মধ্যে 80 পাইলে চান্স হয়, শিওর। অনেকের একটা কনফিউশন থাকে যে সাস্টে কত পাইলে চান্স হবে, আমি একটু বলে দিই। 80 মার্কের পরীক্ষা দিবা তো তুমি যদি 55 পাও, তুমি নিশ্চয়ই চান্স পাবা। 55 পাইলে আসলে তোমার কোনো রিস্ক থাকবে না, ভালো সাবজেক্ট পাবা। 50+ পাইলেও চান্স পাবা। 55 পাইলেও তোমার পজিশনটা একটু পিছনে থাকবে, ওয়েটিং থেকে রেজাল্ট, ওয়েটিং থেকে তোমার সিট গুলো আসবে আর কি। ঠিক আছে, 80 থেকে যদি 55 হয়, 100 থেকে কত পাইতে হবে? 100 থেকে তোমার ওভারঅল সাস্টে কিন্তু সিট সিট এত বেশি নাই, বুঝছো? মোটামুটি ভালোই আছে, টুকটাক আর কি, এত বেশি না, কম আছে আর কি। আবার তোমার যে বি ইউনিটের কিন্তু সায়েন্সের ক্যাটাগরি থেকে কিছু সিট নিবে, আর্টসের ক্যাটাগরি থেকে নিবে, কমার্সের ক্যাটাগরি থেকে নিবে, সবার কিন্তু আলাদা আলাদা পজিশন, আলাদা আলাদা মেরিট আসবে, তো এখানে একটু রিস্ক হয়ে যায়। তো ওভারঅল তুমি যদি 100 মার্কের পরীক্ষা দাও, 100-র মধ্যে তুমি যদি 70+ পাইতে পারো, তুমি একটা সিট পাবা ইনশাল্লাহ, বলতে পারবা এটা। 70+ রাখতে পারলে আসলে রিস্ক ফ্রি, কারণ এখানে কিন্তু আর্টস কমার্সের জন্য সিট এত বেশি বরাদ্দ নাই, এটা মেনলি আসলে সায়েন্সের জন্য বেশি সিট। সাস্টে সায়েন্সের জন্য ধরো সাস্টে টোটাল সিট আছে 1600-1700, আমাদের সায়েন্সের জন্য প্রায় 1300 চলে যাবে, বাদ বাকি 300-400 সিট হচ্ছে কমার্স এবং আর্টসের জন্য। কমার্স এবং আর্টসের জন্য তো অনেক স্টুডেন্ট পরীক্ষা দিবে। এটা আমি এমনিতেই কথার কথা বলছি, 80 থেকে 80 তো পাও পসিবল না। তুমি কি 80টা দেখাইতে পারবা? এত টাইমও তো থাকবে না। আমি যেটা বললাম
তোমার 80 থেকে টার্গেট থাকবে মিনিমাম 55 থেকে 60 পাওয়া, 60 পাইতে হবে, এইভাবে টার্গেট রাখবা। 60 60 65 তুমি যদি টার্গেট থাকো তাহলে তুমি দেখবে অটোমেটিক তুমি 55 60 পেয়ে গেছো। আর রেজাল্টের মধ্যে তোমার যদি 20 মার্কের কাছাকাছি থাকে তাহলে তোমার ওভারঅল কিন্তু 80-র কাছাকাছি চলে আসবে। 80-র কাছাকাছি চললে তুমি টপ 100-এর কাছাকাছি থাকতে পারবে, বুঝছো? সার্চটা আসলে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার কত মার্কের চান্স হবে। আগেকার দিনে 40 পাইও চান্স পাইছে, 60 পাইও চান্স পাই নাই, হইতেই পারে। কেন? কোয়েশ্চেন কঠিন আসছে, এই জন্য 40 পাইয়া চান্স পাইছে। কোয়েশ্চেন সহজ আসছে একবারে, কাট মার্ক বেড়ে গেছে, এই জন্য 60 পাইও চান্স পাইনি, হইতেই পারে, বুঝছো? আসলে এটা আসলে কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে, টেনশন করার দরকার নেই। কাট মার্ক কত হবে, কাট মার্ক কত হবে, পরীক্ষা দিবা, শেষ। আমাদের কমিউনিকেশন সিস্টেম শেষ, এখন শুধু নেটওয়ার্কিং বাকি আছে। নেটওয়ার্কিং আমরা বিস্তারিত পড়বো না, শুধু কি কি পড়বো আমি একটু বলে দিব, ঠিক আছে? নেটওয়ার্কিং কি লেখা আছে এখানে, বিস্তারিত বোঝানোর দরকার নেই। নেটওয়ার্ক মেইনলি 3 ধরনের হতে পারে। কয় ধরনের হতে পারে? 3 ধরনের। কি কি? একটা হচ্ছে মালিকানা নির্ভর নেটওয়ার্ক হতে পারে, ভৌগোলিক বিস্তৃতির উপর ভিত্তি করে নেটওয়ার্ক হতে পারে, নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে কি হতে পারে, নেটওয়ার্ক হতে পারে। পরে মালিকানা নির্ভর নেটওয়ার্ক যেটা, সেটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক এবং পাবলিক নেটওয়ার্ক। সেটা ভৌগোলিক বিস্তৃতির উপর যে নেটওয়ার্ক গুলো সেটা কি, ল্যান, প্যান, ম্যান, ওয়ান। লোকাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ার্ল্ড ওয়াইড বা ওয়ার্ল্ড এরিয়া নেটওয়ার্ক। সবগুলো 15 গুলি তুমি মুখস্থ পারবা। আর নিয়ন্ত্রণ কাঠামোর উপর ভিত্তি করে নেটওয়ার্ক 3 ধরনের আছে। একটা বলি আমরা পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক, একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক, একটা কি ক্লায়েন্ট সার্ভার। এখন এই ক্লায়েন্ট সার্ভার আবার 2 ধরনের। ক্লায়েন্ট সার্ভারের একটা প্রকারভেদ হচ্ছে সেন্ট্রালাইজড, আর এটা কি ডিসেন্ট্রালাইজড, সরি ডিস্ট্রিবিউটেড। সেভেন্টি 75 পাও, অটোমেটিক তোমার চান্স হবে। তুমি সবসময় বড় রাখো আশা, আশা বড় রেখে কাজ করতে থাকো, বাদ বাকি আল্লাহ, পুরোটাই আল্লাহর ইচ্ছা। অনেকে প্রিপারেশন ভালো নিয়ে চান্স পায় না, কেন? পরীক্ষার হলের মধ্যে কিন্তু নার্ভ ধরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি যদি নার্ভ না ধরে রাখতে পারো তাহলে কিন্তু হবে না। তুমি একটা এমসিকিউ পারতেছো না, এটা নিয়ে তুমি যদি প্যানিক করো তাহলে কিন্তু হবে না, সমস্যা। নার্ভ ধরে রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পরীক্ষার হলে। আমাদের ক্লাস মোটামুটি শেষ। আমরা এখান থেকে যে কি বলে নেটওয়ার্ক যে সিস্টেম, নেটওয়ার্ক সিস্টেমের মধ্যে আমি তো প্রকারভেদ গুলো বলছি, এই প্রকারভেদ নিয়ে আমাদের বিস্তারিত একটু আলোচনা করা লাগবে আর কি। আলোচনাগুলো মানে আমার এখানে পিডিএফ নাই, লেখা নাই আর কি স্মার্ট বোর্ডে। তো কি করতে হবে, আমি তোমাদের জাস্ট টপিক গুলো একটু লিখে দিব, এটা জাস্ট বাংলা একটু রিডিং করবো আইসিটি থেকে, রিডিং করলেই হবে, আর কিছু লাগবে না। কি কি পড়বা আমি একটু লিখে দেখি, চ্যাপ্টার 2 থেকে আর কি কি পড়বা। তুমি রাউটার পড়বা, এই টপিক গুলো আমি দেখাই নাই। মডেম, রিপিটার, ব্রিজ, ছোট ছোট টপিক, ইজি ইজি। অ্যান্ড টপোলজি। আমাদের এই টপিক গুলো টাচ হয় নাই, এর মধ্যে উপরের গুলো ছোট ছোট টপিক, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা, টপোলজিটা একটু ভালো করে পড়বো, ঠিক আছে? আর এগুলো জাস্ট চোখের দেখা দেখলেই হবে, আহামরি গুরুত্বপূর্ণ না, দেখতে পারো চাইলে।
এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 2 এর পুরো ফিরিস্তি, সবকিছু টপিক আমি শেষ করছি। সদাই যে রাউটার মডেম রিপিটার ব্রিজ, এখানে আসলে হামরে বোঝানোর মতো কিছু নাই, এই জন্য আমি এটা দেখাই নাই। টপোলজি যেটা দেখানো উচিত ছিল, বাট আমার এখানে স্লাইড রেডি নাই এটা, বুঝছো? দেখাইতে পারলে ভালো হইতো, বাট এটা বেশিক্ষণ টাইম লাগবে না। এইচএসসি তো সবাই ভালো করে পড়ছো, এটা জাস্ট একবার ভালো করে রিডিং পড়বা, রিডিং পড়লেই হবে। হ্যাঁ, এই টপিকটাই গুরুত্বপূর্ণ আছে, মাঝে মধ্যে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক কমিউনিকেশন সিস্টেমের মধ্যে, কমিউনিকেশন সিস্টেম আমরা পুরোটাই শেষ করে ফেলছি। আর নেটওয়ার্কিং এর মধ্যে টপোলজি রিলেটেড টপিকটা একটু ভালো করে পড়বা, ঠিক আছে? আর বাদ বাকি না দেখলেও হবে। বুঝছি। এখন অনেকের কনফিউশন থাকে চ্যাপ্টার 1 এ আমি কি করব। চ্যাপ্টার 1 এর পড়ানোর মতো কিছু নাই, তাও আমি কয়েকটা টপিক লিখে দেই, এটা একটু বাংলা রিডিং পড়বা। পড়ার মতো কিছু নাই, বোঝানোর মতো কিছু নাই এখানে। চ্যাপ্টার 1 থেকে কি করবো আমি একটু বলি। রিডিং পড়বো আর কিছু, আর কিছু না, এখানে বোঝানোর মতো কিছু নাই, এই জন্য আমি দেখাইতেছি। মেইনলি তোমাদের আইসিটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 3, 4, 5, 6 এই চারটা চ্যাপ্টার, বিশেষ করে 3, 4, 5, 6 নম্বর এত গুরুত্ব না। তোমরা আগে ক্লাসে মনোযোগ দাও, এই সিট টিট ভাগাভাগি নিয়ে বহুত আলোচনা করতে পারবো। দেখো, আমি যে টপিকগুলো এখানে লিখলাম ফার্স্ট চ্যাপ্টারের, শুধু এই টপিকগুলো 5-7 পেজ হবে বা সর্বোচ্চ 10 পেজ হবে, রিডিং পড়বা, তাইলে হবে, আর কিছু লাগবে না। এখানে রিডিং বোঝানোর মতো আসলে কিছু নাই। এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? ন্যানো টেকনোলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইনফরমেটিক্স আর বায়ো ম্যাট্রিক্স, এই চারটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর ভার্চুয়াল রিয়েলিটি, রোবোটিক্স মোটামুটি এত বেশি না। বায়ো ইনফরমেটিক্স, বায়োমেট্রিক্স, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, সবচেয়ে বেশি ন্যানো টেকনোলজি। আমি যেগুলা বলছি এখানে
এগুলা জাস্ট দেখা, মানে চোখের দেখাই দেখবা আর কি, কি কি ইনফরমেশন আছে দু একবার রিডিং করলেই বুঝবা। ঠিক আছে? আর এক্সাম নিয়ে আসলে টেনশন করার মতো কিছু নাই, প্রিপারেশন নিতে থাকো, পুরোটি আল্লাহর উপর। ঘাবড়ানোর কিছু নাই, নার্ভ ধরে রাখবা পরীক্ষার হলে, তাইলেই হবে। আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই থাকবে। নেক্সট নতুন আরেকটা ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে।